দ্বিতীয় ধাপে দেশের ৭টি পৌরসভায় ভোট গ্রহণ আজ। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভ্যাকসিনের দাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। সর্বনিম্ন দামে পাবে বাংলাদেশ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আস্থা অর্জনে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। ২০,০০০ টাকা বিজ্ঞাপন কর আদায় মাত্র ৮০০ টাকা, রাজস্ব ক্ষতি ১৬২ কোটি। উত্তর নেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খোকনের কাছে। সাতক্ষীরায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের ১,২৭,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ। প্রকল্পের সদস্যদের নামে ঋণ দেখিয়ে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। এবং আমদানির উদ্যোগে লাগাম পড়েছে চালের দরে। গত ১০ দিনে ২ দফায় দাম কমেছে বস্তায় ৫০ টাকা। নেই ধান সংকটের অজুহাতও। ভোরের সময়ে সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দ্বিতীয় ধাপে দেশের ৭টি পৌরসভায় ভোট গ্রহণ আজ। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সামগ্রী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে সতর্ক অবস্থান রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দ্বিতীয় দফায় ৭টি পৌরসভার ৫৬টিতে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১১ জন প্রার্থী। ৭ পৌরসভায় কাউন্সিলর পদে লড়ছেন ২,২৩২ জন। সংরক্ষিত কাউন্সিলর পদে ৭২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে। বাকি ৩১টিতে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হবে ব্যালটে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পৌর নির্বাচনের প্রচারণা শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল সকালে এক ভিডিও বার্তায় তিনি বলেন, অতীতের মতো এখন স্থানীয় সরকার নির্বাচনের সংঘাত ও রক্তপাত হয় না। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রচার কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং জনগণ ভোটাধিকার প্রয়োগে উৎসাহ উদ্দীপনার সাথে অপেক্ষা করছে। এদেশে অতীতে স্থানীয় সরকার নির্বাচনে মারামারি, হানাহানি, রক্তপাতের যে ঘটনা ঘটত, বর্তমান সরকারের আমলে ততটা ঘটেনি যতটা অতীতে ঘটেছে। জাতীয় নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনেও সরকার ভোট ডাকাতির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করতে চাইছে ক্ষমতাসীন দল। জাতীয় সংসদ নির্বাচনে যেভাবে তারা একেবারে জোর করে আপনার আগের রাত্রেই ভোট ডাকাতি করে নিয়ে গেছেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, একই কায়দায় তারা বিভিন্ন জায়গায় পৌরসভাগুলোতে তারা ভোট ডাকাতি করে নিয়ে যাচ্ছে। সরকার সম্পূর্ণভাবে বাংলাদেশের যে রাজনৈতিক যে ইনস্টিটিউশনস, প্রতিষ্ঠানগুলো, গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেগুলোকে সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। সাগর নদী আর সবুজ বন ঘেরা মনপুরার নতুন আকর্ষণ দক্ষিণা হাওয়া সি বিচ। দূর দূরান্ত থেকে ছুটছেন প্রকৃতি প্রেমীরা। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষাংশে। বহুল প্রতীক্ষিত করোনা ভ্যাকসিন পাওয়ার আগ মুহূর্তে শুরু হয়েছে দাম নিয়ে অপপ্রচার। স্বাস্থ্যমন্ত্রী বলছেন, চুক্তি অনুযায়ী ভারতের চেয়ে দাম ১ পয়সাও বেশি পড়বে না, তবে সরকারিভাবে বিনামূল্যেই জনগণকে ভ্যাকসিন দেয়া হবে। এদিকে আগামী সপ্তাহের মধ্যেই বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানিতে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সেক্ষেত্রে নিয়ম মেনেই দাম ঠিক করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দেশে করোনার ভ্যাকসিন আসতে বাকি ১ সপ্তাহেরও কম সময়। তবে ভ্যাকসিন আসার আগেই বিভিন্ন মাধ্যমে শুরু হয়েছে এর দাম নিয়ে নানা অপপ্রচার। তথ্য বলছে ১৩০ কোটি জনসংখ্যার দেশ ভারত প্রথম ১০ কোটি ডোজ ভ্যাকসিন যে দামে পাবে, ১৬ কোটির বাংলাদেশও ঠিক একই দামে পাবে প্রথম ৩ কোটি ডোজ। এক্ষেত্রে জনসংখ্যার অনুপাতেও এগিয়ে আছে বাংলাদেশ।
সারা বিশ্বেই বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির ক্ষেত্রে দাম কিছুটা বেশি পড়ে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলছেন, চুক্তি অনুযায়ী ভ্যাকসিন কিনতে ভারতের চেয়ে 1 পয়সা দামও বেশি দিবে না বাংলাদেশ। তবে সরকারিভাবে দেশের জনগণ বিনামূল্যেই ভ্যাকসিন পাবেন বলেও জানান তিনি। ইন্ডিয়ান সরকারের কাছে সেরাম কম দামে বিক্রি করে আমাদের থেকে, তাহলে পরে আমাদেরকে সেই দামে দিবে, এই ধরনের একটা কথা কন্ট্রাক্টেও আছে। এবং ইন্ডিয়ান সরকারের যদি বেশি দামে বিক্রি করে তাহলেও আমাদেরকে কম দামে দিবে, আমাদের কন্ট্রাকচুয়াল প্রাইসে দিবে। এদিকে আগামী সপ্তাহেই বেসরকারিভাবে ভ্যাকসিন আমদানির অনুমোদন দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক্ষেত্রে দাম নির্ধারণের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেসরকারি সেক্টরে কেউ যদি আনতে চায় সকল নিয়ম কানুন মেনে এবং যদি ভ্যাকসিন আনে, আমরা তো মনে করি যে যাদের সামর্থ্য আছে তারা নিজেরা যদি কিনে ভ্যাকসিন দিতে প্রয়োগ করতে চান সেটা সম্ভব হবে। এবং এটার জন্য কিন্তু আমাদের যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা কিন্তু প্রাইস নির্ধারণ অর্থাৎ মূল্য নির্ধারণ করে দিবে। তবে বিশ্বের অন্যান্য দেশের সাথে কাছাকাছি সময়ে ভ্যাকসিন পাওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, সরকারি পর্যায়ে বিনামূল্যে দেওয়া সম্ভব হলেও বেসরকারি পর্যায়ে সব দেশেই দাম কিছুটা বেশি পড়ে। $2-1 বেশি দামে বিক্রি হচ্ছে, এটা আমার মনে হয় খুব কনসার্ন না হয়ে যেটা হওয়া উচিত যে ভ্যাকসিনটা সঠিক কিনা, তার মান সঠিক কিনা, তার সাইড এফেক্ট কম হচ্ছে কিনা, সেখানে অ্যাডভার্স এফেক্ট কম হচ্ছে কিনা, এই বিষয়গুলো যদি দেখি তাহলে ভালো হবে। এবং যত দ্রুত মানুষকে বেশি ভ্যাকসিনের আওতায় আনা যাবে ততই আমাদের জন্য মঙ্গল হবে। আরও সহজলভ্য করতে অন্য দেশের সাথেও ভ্যাকসিনের বিষয়ে আলোচনা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। যেহেতু প্রথম ধাপই সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা যাচ্ছে না, তাই কারা এর আওতায় আসবে সেটা নির্ধারণই এখন বড় চ্যালেঞ্জ মানছেন সরকারের সংশ্লিষ্ট দপ্তর। তারা বলছেন, মাস্ক পরতেই অনীহা যাদের, তাদের ভ্যাকসিনে আস্থা আনতেও বেগ পেতে হবে। সেক্ষেত্রে পুরো প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিতের জোর তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। আগামী 25-26 তারিখে বাংলাদেশে প্রথম লট আসার কথা। চলতি মাসেই দেশে আসছে করোনার টিকা। এরই মধ্যে নীতিমালার খসড়া তৈরির কাজ এগিয়ে চলছে পুরোদমে। রাজধানী ঢাকা থেকে জেলা পর্যায়ে বিতরণ পরিকল্পনাও প্রায় চূড়ান্ত। প্রথম দফায় ভ্যাকসিনের আওতায় আসবে না 18 বছরের নিচের জনগোষ্ঠী, বাদ যাবেন গর্ভবতী কিংবা জটিল রোগে আক্রান্তরা। সরকারের প্রথম ধাপের ভাবনায় ফ্রন্টলাইনাররা। সেক্ষেত্রে প্রথম দফার এই 25 লাখ নির্বাচনী বড় চ্যালেঞ্জ মানছে স্বাস্থ্য বিভাগ। পার্সন সিলেকশনটা একটা বড় চ্যালেঞ্জ। আসলে এখানে যেহেতু আমরা সবাইকে দিচ্ছি না, এটা একটা ন্যাশনালাইজ ভ্যাকসিনেশন প্রোগ্রাম না, কিছুটা কাস্টমাইজ। তো এই ক্ষেত্রে এই যে কাস্টমাইজ পিপলকে সিলেক্ট করা, এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ আমাদের। এছাড়া বড় বাধা হতে পারে সাধারণ মানুষের আস্থা অর্জন। ভ্যাকসিনের মানুষের যে একটা আস্থার যে একটা সংকট ঠিক বলবো না, একটা নতুন জিনিসকে যে অ্যাকসেপ্ট করার যে একটা দ্বিধা কাজ করছে এখানে, এই দ্বিধাটা আমাদের কাটায় উঠতে হবে, মানুষকে আমাদের আস্থাবান করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আস্থা অর্জনে পুরো পরিকল্পনা হতে হবে, প্রকাশ্যে নিশ্চিত করতে হবে স্বচ্ছতা। একদিকে যেরকম এটাকে খুব ট্রান্সপারেন্ট রাখা উচিত এবং এর জন্য খুব উচ্চ পর্যায়ের কর্মকর্তা বা ব্যক্তিকে ভালো হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে এটা প্রদান করলে প্রত্যেকটা পর্যায়ে এটা প্রকাশ্য একটা পরিকল্পনা হওয়া উচিত এবং সকলকে এটা জানানো উচিত। এছাড়া ভ্যাকসিন পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবিলায় শক্তিশালী টিম গঠনের তাগিদ তাদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। ধান রোপণের ভরা মৌসুমে নওগাঁয় সারের ডিলারদের দৌরাত্ম্য। নানা অজুহাতে বস্তা প্রতি দাম বেশি রাখছে 150 থেকে 200 টাকা। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। প্রতি বর্গফুট বিজ্ঞাপনে নির্ধারিত কর 20,000 টাকা, কিন্তু আদায় দেখানো হয়েছে 800 টাকা। এভাবে 18টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করার অভিযোগ উঠেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। আর এতে রাজস্ব ক্ষতি হয়েছে 162 কোটি টাকা। 2018-19 ও 19-20 অর্থ বছরে রিপোর্ট পর্যালোচনা করে এ তথ্য দিয়েছে নিরীক্ষা অধিদপ্তর। বিষয়টি তাই তদন্তের দাবি জানিয়েছেন দুদকের আইনজীবী। এ ব্যাপারে তৎকালীন মেয়র বলেন, এ বিষয়ে তাকে কেউ কোনো কিছু জিজ্ঞাসা করেনি। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। সিটি কর্পোরেশনের আয়ের অন্যতম উৎস বিজ্ঞাপন, যার অধিকাংশই আসে বিলবোর্ড থেকে। এ ধরনের বিজ্ঞাপনে সবচেয়ে বেশি আয় ঢাকার 2 সিটির। কিন্তু এ বিজ্ঞাপনের টাকা নিয়ে 9-6 অভিযোগ কম নয়।
সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এমন এক অনিয়মের চিত্র উঠে এসেছে নিরীক্ষা অধিদপ্তরের রিপোর্টে। অডিট রিপোর্টে বলা হয়েছে, সাইদ খোকন মেয়র থাকাকালে ২ অর্থ বছরে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে কম বিজ্ঞাপন কর আদায় করেছে দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে রাজস্ব ক্ষতি হয়েছে ১৬২ কোটি টাকা। এলইডি সাইন বিজ্ঞাপন বাবদ যে ১৮টি প্রতিষ্ঠানের কাছ থেকে কম কর আদায় করা হয়েছে তার মধ্যে সরকারি দপ্তরও রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির তৎকালীন মেয়র সাইদ খোকন বলছেন, এ বিষয়ে তার কাছে অডিট থেকে কেউ জানতে চায়নি, আর এ বিষয়ে তার বক্তব্যের কিছু নেই। আমার তো বক্তব্য কিছু নাই, এখানে অডিট যদি কোনো কিছু থাকে তো আমাকে যদি কোনো কেউ কোশ্চেন করে দেন আর দুদকের এই আইনজীবী বলছেন, অনিয়মের দায় এড়াতে পারেন না সাবেক মেয়র। তদন্তের দাবি জানিয়েছেন তিনি। তদন্ত করা উচিত, এর জন্য কারা দায়ী, এবং এখানে সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন সর্বোচ্চ পর্যায়ে তো তার দায় এড়াতে পারবে না, কারণ বিষয়টি তো সর্বোচ্চ পর্যায়ের মাধ্যমেই হয়ে থাকে। ঢাকা সিটি কর্পোরেশনের যিনি ধরেন মেয়র, উনিও ওনার দায়িত্ব এড়াতে পারেন না। তো এই বিষয় একটি ইনকোয়ারি কমিটির মাধ্যমে জিনিসটি প্রমাণ করা উচিত। পাবলিক মানি যদি মিসইউজ হয়ে থাকে, অবশ্যই আইন তার নিজস্ব গতিতে চলবে। যদিও এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সাতক্ষীরায় দেশের দরিদ্র জনগোষ্ঠীর মানোন্নয়নে প্রধানমন্ত্রীর আমার বাড়ি আমার খামার প্রকল্পের ১,২৭,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রকল্পের সদস্যদের অভিযোগ, তাদের না জানিয়ে তাদের নামে প্রকল্পের ওই টাকা ঋণ দেখিয়ে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। সাতক্ষীরা সদরের পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক জানান, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত শাখা ব্যবস্থাপক সহ ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও পরবর্তীতে ৪ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাতক্ষীরা থেকে মমতাজ আহমেদ বাপির পাঠানো ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। সাতক্ষীরা সদর উপজেলায় ২০১৪ সালে শুরু হয় একটি বাড়ি একটি খামার প্রকল্প। প্রধানমন্ত্রীর অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্পের পরবর্তীতে নাম দেওয়া হয় আমার বাড়ি আমার খামার। সরকারিভাবে পরিচালিত হওয়ায় গ্রামে গ্রামে গড়ে ওঠে এই সমিতি। সাতক্ষীরা সদর উপজেলায় এই প্রকল্পের সদস্যদের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। পল্লী সঞ্চয় ব্যাংকের অডিটে প্রকল্পের টাকা আত্মসাতের সত্যতাও পাওয়া যায়। এ প্রেক্ষিতে সাতক্ষীরা সদরের ৮ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। এর মধ্যে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারী মেহেদি হাসান, জুনিয়র অফিসার আব্দুল মুকিদ, মাঠ সহকারী রফিকুল ইসলাম ও শরীফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়। দায়ের করা ফৌজদারি মামলায় একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। প্রকল্পের সদস্যদের অভিযোগ, তাদের বইতে জাল সই করে প্রকল্পের ঋণের টাকা তোলা হয়েছে। বাবের নামে আছে, বোনের নামে আছে, এটা টাকা এইভাবে টাকা তুলতেই আছে। বইও দেয় না, 2 মাসে মাসে 200 করে টাকা নিয়ে যায়। বললো সঞ্চয় টাকা দেবো 10,000, দেয়নি। আমার নামে টাকা তুলি খাইয়েছে তারা। আমি সই দেয়নি, কিচ্ছু না, আমি ব্যাংকে যাইনি কোনোদিন। কিভাবে উঠলো টাকাটা? একটি বাড়ি একটি খামারের থেকে আমার মেয়ের নামে বই নজরুল টাকা তুলিছে, তা আমরা কেউ জানি না। বরখাস্ত হওয়া শাখা ব্যবস্থাপক ও উপজেলা সমন্বয়কারীর দাবি, প্রকল্পের টাকা তিনি আত্মসাৎ করেননি, তবে দায়িত্বে অবহেলা ছিল। আমি টাকার সাথে জড়িত না, কিন্তু অবশ্যই দায়িত্ব থাকার কারণে আসলে এই বিষয়টা। আর বর্তমান শাখা ব্যবস্থাপক জানান, অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আর্থিক অনিয়ম এবং দুর্নীতি সংগঠিত হয়, সেক্ষেত্রে অফিসের কিছু কর্মকর্তা জড়িত ছিল। ৮ জনের উপর বিভাগীয় মামলা দায়ের করা হয় এবং পরবর্তীতে ফৌজদারি মামলা দায়ের করা হয় এবং সেক্ষেত্রে একজন গ্রেপ্তার হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের ২৫০০ সদস্যদের মধ্যে প্রায় ১,০০০ সদস্যদের ১,২৭,০০,০০০ টাকা আত্মসাৎ করা হয়। সময় সংবাদ। আমদানির উদ্যোগে লাগাম পড়েছে চালের দরে, ভুল পাল্টেছেন মিল মালিকরাও। গত 10 দিনে 2 দফায় মিল গেইটে সরু চালের দাম বস্তায় কমেছে 50 টাকা। শুধু তাই নয়, পাইকাররা বলছেন চাইলেই মিল থেকে পাওয়া যাচ্ছে চাল, নেই ধান সংকটের অজুহাতও। তবে আমদানি করা চাল যাতে কেউ অবৈধভাবে মজুত না করতে পারে, সেদিকে কঠোর নজরদারির আহ্বান ব্যবসায়ীদের। আমনের ভরা মৌসুমে চালের বাজার নিয়ন্ত্রণ করতে না পেরে গেল মাসে বেসরকারি খাতে চাল আমদানি উন্মুক্ত করে দেয় সরকার। এই জন্য আমদানি শুল্ক ৬২.৫% থেকে কমিয়ে 25% করা হয়েছে। আমদানি থেকে বাজারজাত পর্যন্ত যাবতীয় তথ্য জানানোর শর্তে দেওয়া হয়েছে প্রায় ৫ লাখ টন চাল আমদানির অনুমতি। এর পাশাপাশি খাদ্য বান্ধব কর্মসূচি সহ অন্যান্য প্রয়োজন মেটাতে সরকার আমদানি করছে আরও ৪ লাখ টন চাল।
সরকারের এমন উদ্যোগের প্রভাব খুঁজতে মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটে গিয়ে দেখা গেল ইতোমধ্যেই ঢুকতে শুরু করেছে আমদানি করা ভারতীয় নাজিরশাইল চাল। প্রতি কেজি বিক্রি হচ্ছে 58 টাকায়, যদিও মান নিয়ে সন্তুষ্ট নন পাইকাররা। বর্তমানে এখন যে চালটা ঢুকছে ইন্ডিয়ান চালটা, এটা আমাদের বাংলাদেশের চাল চেয়ে অনেক লো কোয়ালিটি, ওদের কোয়ালিটির কালার আসে নাই। তারপরও পাইকাররা বলছেন আমদানির প্রভাবেই সপ্তাহ ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজিতে 1 থেকে 3 টাকা কমেছে প্রায় সব ধরনের চালের দাম। আগে যেরকম বলতো মনে করেন যে ধান পায় না, কিন্তু এই কথাটা এখন আর নাই তাদের মুখে। জনগণের জন্য অনেক মঙ্গল হয়েছে, কারণ নাইলে আমরা 65 টাকা মনে করেন যে নাজিরশাইল বিক্রি করার লাগছে, আর এখন মনে করেন যে 60 টাকা বিক্রি করতেই পারি। আদা চাল বিক্রি করতেছি আপনার 48 টাকা 49 টাকা। মোহাম্মদপুর টাউন হল খুচরা বাজারে গিয়ে দেখা গেল পাইকারি বাজারের চেয়ে প্রতি কেজি চাল অন্তত 2 থেকে 3 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। মিনিকেট আছে ডায়মন্ড, সেটা সুন্দরী ডায়মন্ড আপনার শান্তারে হয়, ওটা এখনো বিক্রি হচ্ছে 64-65 টাকা। 28 চাল আপনার 48 থেকে 50 টাকা আছে একটা, আর একটা যেটা পুরাতন সেটা 52 থেকে 53 টাকা। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে বর্তমানে সরকারি গুদামে 7 লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে, যার মধ্যে মাত্র 5,37,000 টন চাল। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গাভীর খাবার প্রয়োজন জানিয়ে দেবে বিশেষ সেন্সর, আবার প্রজননের সময় দেবে সতর্ক সংকেত। এমনই উদ্ভাবনী চিন্তা নিয়ে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো উচ্চ প্রযুক্তি সম্পন্ন হাইটেক খামার। শুধু কি তাই, দুধ সংগ্রহ থেকে শুরু করে পাস্তুরিত করা পর্যন্ত খামারের সবই হচ্ছে হাতের স্পর্শ ছাড়াই। 2 শতাধিক উন্নত জাতের বিদেশি গাভী নিয়ে যাত্রা শুরু করা রংপুরের ওই খামারে প্রতিদিন উৎপাদিত হচ্ছে 2000 লিটার দুধ। হাবিবুল্লাহ উজ্জ্বলের তোলা ছবিতে শুভ খানের আরও একটি রিপোর্ট। একটি খামার যেখানে প্রত্যেকটি গাভীর গায়ে বসানো হয়েছে 3টি আইওটি সেন্সর বা ডিভাইস, যা কিনা নিশ্চিত করবে গাভীর সুস্বাস্থ্য। শুনতে অবাক লাগলেও প্রযুক্তির এমন ব্যবহার দেখা যাবে রংপুরের এই খামারে, যাকে বলা হচ্ছে হাইটেক দুগ্ধ খামার। বিশেষ সফটওয়্যারে নিয়ন্ত্রিত এসব সেন্সরের মাধ্যমে গাভীর চলাফেরা, খাদ্যাভ্যাস, শারীরিক অবস্থা, দুধ দহনের পরিস্থিতি, ওষুধের সঠিক ব্যবহার মনিটরিং করা হচ্ছে সবকিছুই। এমনকি প্রজননের সময় আসলেও তা জানান দেবে সেন্সর। 8 জনের টিম নিয়ে যার পুরো তদারকি করছেন নেদারল্যান্ডসের একজন পশু চিকিৎসক। উদ্যোক্তারা বলছেন সকাল বিকেল 2 দফায় সর্বোচ্চ 37 লিটার করে দুধ দেয় প্রতিটি গাভী। কোনো গরু কোনো অ্যান্টিবায়োটিক বা ডিজিজ থাকার সম্ভাবনা থাকে, তখন কিন্তু ওই সেন্সর কিন্তু এটাকে সেন্স করবে যে এই গরুটা অসুস্থ, এই গরুটার দুধ কিন্তু ওই সিস্টেমে আসবেই না। 8 মিনিটের মতো লাগে দুধ কালেকশন করতে। পাম্পের মাধ্যমে আমাদের বাল্ক মিল্ক থেকে শালিকে চলে যায়, সেখান থেকে কিন্তু আমাদের টোটাল মিল্কটা কিন্তু পাস্টারাইজেশন হয়। বর্তমানে দেশে প্রায় 3 থেকে 4 হাজার কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করতে হয়। এই নির্ভরতা কমাতে চায় সরকার। গুঁড়া দুধ উৎপাদনের যদি কোনো ইন্ডাস্ট্রিকে এখানে করতে চান, যারা এগিয়ে আসবেন রাষ্ট্র তাদের সহায়তা দেবে, শুল্ক এবং অন্যান্য করের কোনো অসুবিধা থাকবে না। যদিও খামারটিতে বিনিয়োগের বিষয়ে সুস্পষ্ট কোনো তথ্য জানাতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি। 2019 সালের নভেম্বরে প্রায় 50 একর জায়গায় অস্ট্রেলিয়া থেকে বিমানে আনা 225টি হলস্টাইন ফ্রিজিয়ান গাভী দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। শুভ খান, সময় সংবাদ, রংপুর। ধান রোপণের ভরা মৌসুমে নানা অজুহাতে সারের ডিলাররা নওগাঁয় বস্তা প্রতি 150 থেকে 200 টাকা বেশি নিচ্ছে। কৃষকদের অভিযোগ, অতিরিক্ত মুনাফা হাতে নিচ্ছে ডিলাররা। ব্যবসায়ী নেতাদের দাবি, কোনো অজুহাতে সারের বাড়তি দর নেয়ার সুযোগ নেই, আর নির্ধারিত দরের অতিরিক্ত অর্থ নিলে ডিলারদের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট। নওগাঁর হাপানিয়া এলাকার কৃষক লুৎফর রহমান 3 বিঘা জমিতে ধান রোপণের প্রস্তুতি নিয়ে সার কিনতে আসেন স্থানীয় ডিলারের কাছে। সরকারি বেঁধে দেওয়া দরের চেয়ে বস্তাপ্রতি 150 টাকা বেশি দিয়ে সার কেনায় লুৎফরের মতো অনেক কৃষকেরই হিসাবের খাতা উলটপালট হয়ে যাচ্ছে। বোরো আবাদের ভর মৌসুমে মাঠে চাষাবাদে ব্যস্ত চাষিরা। ভালো ফলন পেতে সার প্রয়োগ করেন চাষিরা, আর সারের চাহিদা বাড়ায় নানা কারণ দেখিয়ে ডিলাররা বস্তাপ্রতি বেশি টাকা নিচ্ছে। কৃষকদের অভিযোগ, সঠিক নজরদারি না থাকায় অধিক মুনাফার সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এগুলো খরচ করে আসলে আমাদের দিনপথ চলা অত্যন্ত কষ্টকর। সরকার যদি মনিটরিং সঠিকভাবে করে, তাহলে আমরা হয়তো কম দামে সার পালে
আমরা কিছু লাভবান হব। ডিলাররা অলরেডি সার তুলে থুছে, ন্যায্য মূল্যে দেয় না। তো সারের দাম বেশি, সেই তুলনায় বিঘা প্রতি মনে করো যে 2000-কে বেশি লাগছে, লেবারের দাম বেশি। ডিলারদের কাছ থেকে বেশি দরে সার কেনার কারণে মাঠ পর্যায়ে বাড়তি দর নিচ্ছেন বলে দাবি প্রান্তিক ব্যবসায়ীদের। ভাড়া বেশি, কারণ বিভিন্ন ধরনের মাল রেখে আসছিস, মাল আসতেছে না। মালের মনে করেন যে যেখান থেকে মাল ইম্পোর্ট করে, ইম্পোর্টাররা ইম্পোর্ট করতেছে না, যার কারণে মাল পাচ্ছে না বিধায় সেই জিনিসটা মনে করেন যে ওদের কষ্ট বেড়ে যাচ্ছে। তবে সরকার নির্ধারিত দরের বেশি টাকা নেওয়া হচ্ছে না বলে দাবি ব্যবসায়ী নেতা। আর অধিক মূল্য নেওয়া হলে ডিলারশিপ বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা সার যদি কেউ বেশি দামে বিক্রি করে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এই ব্যবস্থা গ্রহণের জন্য আমাদের কমিটি আছে। কোনো ক্রমেই যেন সরকারের নির্ধারিত মূল্যের বাইরে কৃষকের কাছে থেকে না নেওয়া হয়, এটা আমার প্রত্যেকটা ডিলারকে বলে দেওয়া আছে এবং সেইভাবে সতর্ক করে দেওয়া আছে। কৃষি বিভাগ জানায় চলতি মাসে বিসিআইসি এবং বিএডিসির কাছ থেকে ইউরিয়া, ডিএপি এবং এমওপি জাতের 33,398 মেট্রিক টন সার উত্তোলন করেছেন ডিলাররা। জেলায় নিবন্ধিত ডিলার 326 জন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। তীব্র শীতে কাঁপছে উত্তরাঞ্চল, বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কুয়াশার কনকনে উত্তরের হাওয়ায় জবুথবু জনজীবন। নওগাঁয় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.5 ডিগ্রি সেলসিয়াস। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। কুয়াশা ঢাকা ভোর, কনকনে উত্তরে হাওয়ার সকাল। বেলা গড়ালেও মেঘের গ্রহণে ঢাকা দিনমণি সূর্য, তাই একটু উত্তাপের আশায় আগুনের কুণ্ডুলির আঁচে গা মেলে ধরা। ঠান্ডার জন্য বের হওয়া যাচ্ছে না, হাত বেড়ায় না, কাজও করতে পারি না, খাইতেও পারি না ঠান্ডার জন্য। লেপ কম্বলের আদুরে দুনিয়ার মানুষ যখন স্বস্তির ঘুমে, তখন অস্থিতে কাঁপন ধরানো কনকনে হাওয়া উপেক্ষা করে পথে নামে পথের মানুষ। ঠান্ডা একটু আজকে বেশি, গত 2 দিন থেকে ঠান্ডা একটু হচ্ছে, বাতাস হচ্ছে একটু, মাঘের প্রথমে প্রায় ওই জন্যই ঠান্ডা হচ্ছে বেশি। অনেক সময় দেখা গেল তো কাপড়েও কুলায় না, যতই কাপড় পরি না কেন, মানে এরকম ঠান্ডা যে আসলে কাপড় পরেও থাকা মুশকিল। আগে বছর শীতটা আসলো, এবার একটু বেশি হতে আছে, আর আমাদের ঠান্ডা থেকে গাওয়া কাঁপে, এবার কাপড় নাই। আবহাওয়া অফিস বলছে উত্তরাঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া মাঝারি শৈত্যপ্রবাহ থাকবে আরও কয়েকদিন। শঙ্কা আছে তাপমাত্রা আরও নেমে যাওয়ার। শুক্রবার সকালে জেলার গড় তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। ঘন কুয়াশার হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে নীলফামারীর জনজীবন। এই মুহূর্তে সৈয়দপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শাকির হোসেন বাদল। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাদল। ধন্যবাদ রাব্বি। উত্তরের জেলা নীলফামারী, এমনিতেই এই অঞ্চলে শীতের প্রকোপ বেশি। মাঘ পড়তেই শীতের তীব্রতা যেন আরো ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন ধরে প্রচন্ড হিম বাতাস আর কুয়াশার কারণে শীতের তীব্রতা এত বেড়েছে যে মানুষের জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। আপনারা দেখছেন আমি যে অঞ্চলে আছি এই স্টেশন এলাকায়, এইখানে স্টেশনের প্ল্যাটফর্মে কয়েক শত মানুষ শীতের মধ্যে স্টেশনে ঘুমিয়ে আছে, যাদের কাছে শীত বস্ত্র নেই, শীতের কাপড় নেই, প্রচন্ড অসুবিধার মধ্যে শীতের কাতর হয়ে তারা এখানে রাত্রি যাপন করছে। আমি একটু আগেই আমার নীলফামারী অঞ্চলের কয়েকটি স্টেশন আছে, এই স্টেশনগুলোতে কয়েক শত মানুষ যারা রাত্রে এইসব শীতের কাপড়ের অভাবে, শীত বস্ত্রের অভাবে এইসব জায়গায় রাত্রি যাপন করে, তাদের সাথে আমি কথা বলে দেখেছি। তারা বলছে যে আমরা এই যে প্রচন্ড এই শীতের মধ্যে, হাড় কাঁপানো এই শীতের মধ্যেও আমরা এখনো কোনো প্রকার গরম কাপড় বা শীত বস্ত্র কারো কাছ থেকে পাইনি। আমরা প্রচন্ড কষ্ট করে এখানে রাত্রি যাপন করি। তাছাড়া গ্রাম অঞ্চলে যেসব অভাবী মানুষ আছে তাদের সাথে কথা বলে দেখেছি, তারা বলছে যে আমরা এমনিতেই সাধারণ কুড়ে ঘরে বা বেড়ার চাটি দিয়ে তৈরি ঘরে থাকি। এইখানে এই কয়েকদিন ধরে হিম বাতাস যেভাবে প্রবাহিত হচ্ছে, এই হিম বাতাস প্রভাবের কারণে এইসব ঘরগুলোতে প্রচন্ডভাবে শীতের তীব্রতার কারণে তারা শীত বস্ত্রের অভাবে কোনো মতে এই ঘরের মধ্যে পুরাতন কাপড়, মোটা কাপড় দিয়ে তাদের শীত নিবারণের চেষ্টা করছে। আমি গ্রাম অঞ্চলে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই
তারা খড়কুটো জ্বালিয়ে আগুন জ্বালিয়ে শিশু সহ বিভিন্ন বয়সী মানুষরা আগুন তাপিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে, গত 3-4 দিন ধরে আমাদের এই অঞ্চলে ঘন কুয়াশা বা কুয়াশার প্রকোপ একটু কম থাকলেও হাড় কাঁপানো শীত বা হিম বাতাস এত বেশি প্রবাহিত হচ্ছে যে মানুষের যে শীত পড়ছে সেটি একেবারে হাড় কাঁপানো শীত। এই শীতে মানুষ প্রচন্ড কাতর হয়ে পড়ছে। আমরা এই অঞ্চলে সরকারি পর্যায়ে আলাপ করে দেখেছি যে এ পর্যন্ত মাত্র 29,500 কম্বল এবং 6টি উপজেলা এই সব অঞ্চলের অভাবী মানুষেরা প্রচন্ড শীতে কাতর আছে। তারা শীতের অভাবে, গরম কাপড়ের অভাবে কাজে বেরোতে পারছে না বা গরম কাপড়ের অভাবে তারা নির্দিষ্ট সময় কাজেও যেতে পারছে না, ফলে তারা চরম অর্থাভাবের মধ্যে দিন যাপন করছে। এছাড়া সরকারি বেসরকারি ভাবেও কিছু সংগঠন তাদের শীতবস্ত্র বিতরণের জন্য এগিয়ে এসেছে এইসব গরিব মানুষের পাশে। এই ছিল নীলফামারী থেকে আমার কাছে শীত নিয়ে সর্বশেষ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত দল ঘোষণা শনিবার। গেল 4 জানুয়ারি ওয়ানডে ও টেস্টের জন্য প্রাথমিক দল ঘোষণা করে বিসিবি। টেস্টে 20 ও ওয়ানডেতে 24 সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এবার ওয়ানডে দলটাকে 17 সদস্যে নামিয়ে আনা হবে। অভিজ্ঞদের পাশাপাশি প্রস্তুতি ম্যাচের পারফরমেন্স বিবেচনায় সুযোগ মিলতে পারে ইয়াং স্টারদেরও। গুঞ্জন আছে চূড়ান্ত দলে প্রথমবারের মতো জায়গা পেতে পারেন অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম। এছাড়াও রাখা হতে পারে অলরাউন্ডার শেখ মেহেদিকেও। বঙ্গবন্ধু কাপে ভালো খেলা ইয়াসির আলী রাব্বির ওপরও আস্থা রাখতে পারেন নির্বাচকরা। প্রাথমিক স্কোয়াডে 24 জন থাকলেও তাসকিন ও পারভেজ ইমন এখন ইনজুরিতে। ইমন বিবেচনায় না থাকলেও তাসকিনের জন্য অপেক্ষা করবে নির্বাচকরা। গুঞ্জন আছে তামিম, লিটন ছাড়াও স্কোয়াডে সুযোগ পাবেন আরও 3 ওপেনার নাইম, সৌম্য ও শান্ত। তবে তাদের ব্যাটিং অর্ডার হবে ভিন্ন। সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকের সঙ্গে মিডল অর্ডারে থাকবেন আফিফ। শনিবারের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নান্নু বাশারের নির্বাচক প্যানেল। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজে স্পিন বিষয়েই প্রতিপক্ষকে নীল করবে বাংলাদেশ। এই টোটকাটা আগেই জেনে গেছে উইন্ডিজ শিবির। তবুও পেস আক্রমণেই ভরসা রাখতে চান দলের মূল অস্ত্র খেমা রোজ। মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শেষে রোজ বলেন, বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ হলেও দলগত পারফরমেন্সে ভরসা করেই সিরিজ জয়ই তাদের লক্ষ্য। এটাই তো সত্যিকারের ক্যারিবিয়ান। পাশেই রাখা স্পিকারে বাজছে বব মার্লের সেই বিখ্যাত গান গেট আপ স্ট্যান্ড আপ। একাডেমি মাঠের 11 নম্বর উইকেটে শ্যানন গ্যাব্রিয়েলের ধেয়ে আসা বাউন্সার সামলাতে ব্যস্ত জন ক্যাম্বেল। পাশেই করোনাকালের দাবি মেনে অনলাইনে ইন্টারভিউ দিচ্ছেন কেমার রোচ। যার যেই কাজ সেটাই করছেন সানন্দে। একাডেমির ছাদ থেকে সব দেখে আনমনেই হাসছেন টাইগারদের টেস্ট স্কোয়াডে থাকা নাইম হাসান। কিছুক্ষণ বাদেই করা হেডমাস্টারের মতন ডাক পড়ল ফিল সিমন্সের কাছ থেকে। গোল হয়ে টিম মিটিং চলল মিনিট 20। বাংলাপথের পরিকল্পনায় চলল নতুন উদ্যমে প্রস্তুতি। টেস্ট আর ওয়ানডে দুই দল নিয়ে ধরে ধরে কাজ করলেন উইন্ডিজ কোচ। উপমহাদেশের উইকেট যে পেসারদের জন্য এক বিভীষিকার নাম সেটা ভালোই জানা ক্যারিবিয়ানদের। তবুও আস্থা রাখতে চায় নিজ শক্তিতে। বাংলাদেশের বিপক্ষে শেষ 8 ম্যাচে 33 উইকেট নেওয়া কেমার রোচও আরও একবার মনে করিয়ে দিলেন সেটাই। I think once I plan well, execute my plans as much as I can. I think it's more about attacking with the field. Predominantly, you try to bowl a bit straighter because there's not much bumps in the pitches. করোনার দোহাইয়ে বাংলাদেশ সফরে আসেননি বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটার। তবে ওসব অতীত নিয়ে আর পড়ে থাকতে চান না রোচ। দায়িত্ব নিতে চান সামনে থেকেই। Obviously, we have a job to do, me and Shannon, Alzari as well. But the spinners obviously will probably do the bulk of the work. Shakib is back. Mushfiqur, the skipper, he's always been a good batsman as well. Mahmudullah, they have some pretty good names. But as I said, let's focus on us. আগামী 2 দিন এই একাডেমি মাঠেই চলবে উইন্ডিজ দলের অনুশীলন। 18 তারিখ একমাত্র প্রস্তুতি ম্যাচ শেষে 20 জানুয়ারি তারা নামবে মাঠের লড়াইয়ে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। নিয়মিত ক্রিকেটারদের অনেকেই নেই। এটাকেই দলের নিজের জায়গা পাকা করার মোক্ষম সুযোগ হিসেবে দেখছেন ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলের সহ অধিনায়ক সুনীল আমব্রেস।
আসন্ন সিরিজের 3 ম্যাচে অন্তত একটা সেঞ্চুরি করতে চান এই ব্যাটসম্যান। দলের নতুনরা অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও সেটা নিয়ে না ভেবে দিয়েছেন ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ। বাংলাদেশের বিপক্ষে 240 বা 250 রান করলেও তা ডিফেন্ড করা সম্ভব বলে বিশ্বাস তার। বাংলাদেশ সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দলটা অনভিজ্ঞ, নানা অজুহাতে আসেননি বড় তারকারা। বাংলাদেশের বিপক্ষে এর আগেও একবার দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল ক্যারিবিয়ানরা, সেই সিরিজের ফল সবারই জানা। আর এবার তো বাংলাদেশের মাটিতেই খেলা, কাগজে কলমে ফেভারিট সাকিব তামিমরাই। কিন্তু মাঠে নামার আগেই যেন দল হার না মানে, সেজন্য ক্যারিবিয়ানদের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন কিংবদন্তি অধিনায়ক ক্লাইভ লয়েড। দিয়েছেন বাংলাদেশ সফরে ভালো করার অনুপ্রেরণা। জাতীয় দলে সুনীল আমরিস সবশেষ খেলেছেন 10 মাস আগে, ছিলেন না ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ড সফরে। এবার দলে ফেরার সঙ্গে পেয়েছেন ওয়ানডের সহ অধিনায়কত্ব। ক্লাইভ লয়েডের দেয়া মন্ত্রই হয়তো উজ্জীবিত করেছে এই ব্যাটসম্যানকে। বাংলাদেশের বিপক্ষে খেলা 3 ওয়ানডেতে 65 গড়ে করেছেন 130 রান। এবার রেকর্ডটা সমৃদ্ধ করার পাশাপাশি নিয়মিতদের অনুপস্থিতির সুযোগটাও কাজে লাগাতে চান আমরিস। নির্ধারণ করেছেন ব্যক্তিগত লক্ষ্য। ওয়ানডেতে আমি ওপেনিং করব, এটা জেনেই মাঠে নামবো। এটাই আমার জন্য সুযোগ। আমি দলে নিজের জায়গা পাকা করতে চাই। সিরিজের 3 ম্যাচে অন্তত একটা সেঞ্চুরি করাই আমার লক্ষ্য। উইন্ডিজ দলে এমন অনেকেই আছেন যারা অভিষেকের অপেক্ষায়। অভিজ্ঞতা না থাকলেও তাদের প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই আমরিসের। আন্তর্জাতিক ম্যাচ হলেও সেটা নিয়ে না ভেবে আমরিস দিলেন ইতিবাচক মানসিকতা নিয়ে খেলার পরামর্শ। দলের অনেকেই অনভিজ্ঞ, তবে তারা সবাই প্রতিভাবান। আন্তর্জাতিক সার্কিটে তারা হয়তো নতুন, কিন্তু ক্রিকেট খেলছে দীর্ঘদিন ধরেই। ইতিবাচক মানসিকতা থাকলে তাদের জন্য কাজটা সহজ হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ 5 ওয়ানডেতে জয় আছে বাংলাদেশের। আসন্ন সিরিজের ফল নিয়ে কোনো আগাম মন্তব্য না করলেও নিজ দলের বোলারদের উপর আস্থা রাখছেন আমরিস। 240 বা 50 রান করলেও সেটা ডিফেন্ড করার সামর্থ্য উইন্ডিজ বোলারদের আছে বলে বিশ্বাস আমরিসের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। অবশেষে কাটল বাফুফের ভেন্যু জটিলতা। আর্চারি ফেডারেশন থেকে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিপিএল এর 12টি ম্যাচ খেলার অনুমতি মিলল ফেডারেশনের। দ্রুততম সময়ের মধ্যে এখন মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে কাজ শুরু করবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। এ সময় আর্চারদের কোনো সমস্যা হবে না বলেও মন্তব্য করেছেন বাফুফের সাধারণ সম্পাদক। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের এই মৌসুমের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সঙ্গে আরও কয়েকটি মাঠ প্রয়োজন ছিল বাফুফের। করোনাকালে খেলোয়াড়দের নিয়ে দূরে ভ্রমণ করতে না চাওয়ায় ঢাকার আশপাশের এলাকায় পছন্দের তালিকায় ছিল ফেডারেশনের। কিন্তু কুমিল্লা এবং মুন্সিগঞ্জের সঙ্গে আরেকটি স্টেডিয়াম কোনটি হবে তা নিয়ে ছিল জল্পনা কল্পনা। এরপর জাতীয় ক্রীড়া পরিষদ এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামটি বরাদ্দ দেওয়া হয় ফুটবলকে। আর্চারি ফেডারেশনের তত্ত্বাবধানে থাকলেও মাঠটিকে ফুটবলের জন্য দেয়ায় অবাক হন সবাই। সমালোচনার ঝড় ওঠে ক্রীড়াঙ্গনে, কিন্তু সকল আলোচনা সমালোচনা দূরে সরিয়ে মাঠটিতে ফুটবল আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে ফুটবল ফেডারেশন। তবে মাঠটির এক পাশে ঘন জঙ্গল এবং আরেক পাশে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে থাকায় খেলার পরিবেশ নিয়ে প্রশ্ন থাকছে বিস্তর। যদিও ম্যাচ শুরুর আগেই নিজেদের প্রয়োজন মতো সংস্কার করে নেয়ার বাহানা দিলেন বাফুফের সাধারণ সম্পাদক। 12টা ম্যাচ আয়োজন করব কোভিড সিচুয়েশনে। আমরা মনে করি না যে আসলে খুব বেশি আর্চারি ফেডারেশনের খুব বেশি সমস্যা হবে সেই 12টা দিনের জন্য। দিন শেষে কিন্তু আবার চিন্তা করতে হবে 12টা দিন ম্যাচ আয়োজন করব। কেউ আগে এসে থাকবে না, আগে এসে কেউ এখানে মাঠ প্র্যাকটিসও করবে না, শুধু 12টা দিন 12টা ম্যাচ আয়োজন করবে ফুটবল ফেডারেশন। দেশের উঠতি একটি খেলা আর্চারি। সর্বশেষ সাউথ এশিয়ান গেমসে যেখানে ফাইনালি উঠতে পারেনি বাংলাদেশ ফুটবল দল, সেখানে 10টি স্বর্ণ আর্চারদের দখলে। আর অলিম্পিক্সে সরাসরি খেলার যোগ্যতা তো আছেই। এই মুহূর্তে তাদের ট্রেনিং সেন্টারটি ফুটবলের দখলে চলে গেলে নষ্ট হতে পারে খেলাটির ভবিষ্যৎ। তবে এ কথা মানতে নারাজ বাফুফে কর্তারা। আর্চারদের সমস্যা হবে না বলে আশ্বাস তাদের। তাদের ইন্টারন্যাশনাল একটা এইম রয়েছে, তারা দেশকে রিপ্রেজেন্ট করতেছে হচ্ছে অলিম্পিকের ফোরামে, অলিম্পিকের সর্বোচ্চ ফোরামে দেশকে রিপ্রেজেন্ট করবে এবং তারাও যেন ভালো করতে পারে। সো আমরা উইন সিচুয়েশনে আমরা এখানে কাজ করব। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উত্তর বারিধারা ক্লাবের হোম ভেন্যু করা হতে পারে আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামটিকে। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মেনে টঙ্গীর আহসানুল্লাহ স্টেডিয়ামে ফুটবল আয়োজনের অনুমতি দিয়েছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। অনেকটা অসহায় হয়েই অলিম্পিক্সের আগে নিজেদের ট্রেনিং সেন্টার ফুটবলকে দিতে হচ্ছে তাদের। এই অবস্থায় আর্চারদের ট্রেনিং এবং কোভিড অবস্থায় কোনো
অবনতি হলে দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেছে আর্চারি ফেডারেশন। আর এই শেষ মুহূর্তে শিশুদের মনোযোগ নষ্ট হলে ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা জার্মান কোচের। দুই সাধারণ সম্পাদকের এই মিষ্টি মুখের ছবি দেখে মনে হতে পারে খুব আনন্দের সঙ্গেই নিজেদের ট্রেনিং সেন্টারটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে দিয়ে দিচ্ছে আর্চারি ফেডারেশন। আর ঢাকার দূরে একটি খেলার জায়গা পেয়ে আনন্দে উদ্বেলিত বাফুফে। দ্বিতীয় ভাবনাটি সত্য হলেও প্রথমটি কিন্তু একেবারেই নয়, কারণ আপাত দৃষ্টিতে সৌহার্দ্যপূর্ণ এই সভাটির শুরুটা হয়েছিল হট্টগোলে ভরপুর। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার স্টেডিয়ামে আসেন ফুটবল ফেডারেশনের কর্তারা। সঙ্গে তাদের সমর্থক পরিচয়ে মাঠে এসে ঢোকেন জনা 50 মানুষ। মুহূর্তেই শান্তিপূর্ণ জায়গাটি পরিণত হয় মানুষের বাজারে। স্বাস্থ্যবিধির ন্যূনতম বালাই ছিল না কারো মাঝেই। এর মাঝে নিজেদের মধ্যেই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। স্পোর্টিং ভাষার চেয়েও সেখানে মারমুখী আচরণ ছিল লক্ষণীয়। আমাদের দরকারও নাই, তবে দিন শেষে যে কারণে এই সভা শেষ পর্যন্ত ঠেকানো গেল না সেটা। আর্চারি ট্রেনিং সেন্টারটা দিতেই হলো ফুটবলকে। ক্রীড়া পরিষদ এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্তে অসহায় আত্মসমর্পণ করলো আর্চারি ফেডারেশন। এখন আমি নুরু ভাইয়ের উপর ছেড়ে দিলাম, আমি সোহাগ সাহেবের উপর ছেড়ে দিলাম, গোটা ফুটবল ফেডারেশনের বিবেকের কাছে আমি ছেড়ে দিলাম। আমি সামনেই বলতেছি যে তারা কি করবে তারাই ডিসিশন নেবে। আমি মাঠ ছেড়ে দিলাম, আমি একতলাটা ছেড়ে দিলাম। এখন তাদের বিবেকের উপর ডিপেন্ড করবে তারা কি আর্চারিকে অলিম্পিকে খেলার সুস্থভাবে খেলার সুযোগ দিবে কি দিবে না। টোকিও অলিম্পিক্স শিওরে দাঁড়িয়ে প্রথমবারের মতো আসরটিতে সরাসরি খেলবে বাংলাদেশ। স্পষ্ট করে বললে খেলবেন আর্চাররা। তবে এই ফাইনাল স্টেজে এসে মাঠটি ফুটবলের সঙ্গে শেয়ার করতে হলে শিশুদের মনোযোগ ধরে রাখা কঠিন হবে বলে মনে করেন জার্মান কোচ। ফলাফল খারাপের আশঙ্কাও করছেন তিনি। Olympic Games will be held in July, August. So in June we have the last Olympic qualification. That is absolute the peak in our first half of year, June, July. Now I don't understand all, sorry. But for me as coach, I need 100% flexibility. If one day one bow is broken or some equipment failure, next day I have to find a solution. নিয়ন মুহাইমিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধু 44তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনেই দ্রুততম মানবীর স্থান নিজেদের দখলেই রাখলেন নৌবাহিনীর ইসমাইল হোসেন আর শিরিন আক্তার। টাইমিং আগের চেয়ে খারাপ হলেও করোনার সাপ কাটিয়ে ট্রাকে ফিরতে পেরেই সন্তুষ্ট এই স্প্রিন্টাররা। টার্ফ নিয়ে অ্যাথলেটদের অভিযোগ থাকলেও দ্রুতই সেই সংকট কাটবে বলে আশ্বাস দিয়েছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। সারা বছর ক্রিকেট আর ফুটবলের দিকে চোখ থাকলেও বছরে অন্তত এই আসরে অ্যাথলেটিক্সের খোঁজটা নেন ক্রীড়ামোদীরা। বিশেষ করে বলতে গেলে পুরো আলোটাই থাকে একটা ইভেন্টে। সবার জানতে চাওয়া কারা হলেন দেশের দ্রুততম মানব আর মানবী। আবারও আক্ষেপ, নেই কোনো নতুন মুখ। 10.55 সেকেন্ডে 100 মিটার অতিক্রম করে টানা তৃতীয়বারের মতো দ্রুততম মানবের খেতাবটা পেয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল হোসেন। তার সতীর্থের রেকর্ডটা আরও সমৃদ্ধ। টানা 11 বার নারীদের 100 মিটার স্প্রিন্টে স্বর্ণ গলায় ঝুলিয়েছেন শিরিন। সময় নিয়েছেন 11.8 সেকেন্ড। ক্যারিয়ারে এর চেয়ে অনেক ভালো টাইমিংয়ের রেকর্ড আছে দুজনেরই। তবে করোনাকালে ট্র্যাকে ফেরাটাকেই মুখ্য মনে করছেন তারা। এখন করোনার কালে প্র্যাকটিস করে অনেক বাধা ছিল, এগুলো অতিক্রম করে যে এই টাইমে দৌড়ায় ফার্স্ট হইতে পারছি, ইনশাল্লাহ নিজে একটু স্যাটিসফাই। তারপর দোষ এখানে আপনার পুশ দিলে রিটার্ন দিচ্ছে না, তো পুরাটা এনার্জি চলে যাচ্ছে। এর থেকে ভালো হলে হয়তোবা আমার কোচ খুশি হতেন। কোচ যদি খুশি থাকতেন তাহলে হয়তোবা আমি খুশি হতাম। একটু মনে হয় কষ্ট পাবে, কারণ আরও বেশি হয়তোবা আশা করেছিলেন। আমি চাচ্ছি এই ইলেকট্রনিক্স রেকর্ড টাইমটা যেন আমি ভাঙতে পারি। সেটা হচ্ছে বাংলাদেশে তো রেকর্ড আপনার ইলেকট্রনিক্স বোর্ড নেই, সেহেতু আমার দেশের বাইরে যখন খেলা হয় তখন আমার সেটি প্রুভ করার একটা ইয়া থাকে। ইলেকট্রনিক বোর্ড আর সিনথেটিক টার্ফ নিয়ে অ্যাথলিটদের আক্ষেপটা দ্রুতই ঘুঁচতে যাচ্ছে। আর প্রতিভাবান নতুন মুখদের নিয়ে নিবিড় প্রশিক্ষণের পরিকল্পনা আছে ফেডারেশনের। উত্তীর্ণ হওয়ার কারণে সেটা থেকে সেই বেনিফিটটা নেওয়া যাচ্ছে না, এটা একটা কারণ। আশা করি এটা থাকবে না, অচিরেই এটা টেন্ডার প্রক্রিয়া যাচ্ছে। মাননীয় প্রতিমন্ত্রী আশ্বস্ত করেছেন, এটা আমরা অচিরেই বঙ্গবন্ধু স্টেডিয়াম নতুন রূপে দেখব। বঙ্গবন্ধু 44তম অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রথম দিনে শর্টপুট, হাই জাম্প, 4x100 মিটার রিলে সহ মোট 10টি ইভেন্টের স্বর্ণপদকের নিষ্পত্তি হয়েছে। ইলেকট্রনিক টাইমারের পরিবর্তে হ্যান্ড টাইমার দিয়ে সময় গণনা কিংবা এই সিনথেটিক টার্ফের যে বেহাল দশা, এরকম আরও অনেক অভিযোগ থাকলেও আপাতত এই করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যে ফিরতে পেরেছেন অ্যাথলিটরা, সেটাই স্বস্তির খবর। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। গাইবান্ধার ঋতু আক্তার উচ্চতায় 5 ফুট 10 ইঞ্চি,
এমন উচ্চতার নারী হাই জাম্পার আগে কখনো দেখেনি বাংলাদেশ। প্রথমবার জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় এসেই গড়লেন রেকর্ড। রুমকির 1.68 মিটার রেকর্ড টপকে 1.7 মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন সেনাবাহিনীর এই হাই জাম্পার। বিস্তারিত জুম্মন সাদিক জ্যাভলিন রিপোর্টে। হয়তো জীবনে আরো অনেক বড় অর্জন উঠবে ঝুলিতে, জয় করবেন আরো বড় মঞ্চ, তবে এই আসরটা নিশ্চয়ই স্মৃতিতে থাকবে অমলিন। নারীদের হাই জাম্প ইভেন্টে দেশের নতুন বিস্ময় বালিকা ঋতু আক্তার। সত্যিকার অর্থেই যে এক লাফে দেশ জয় করেছেন গাইবান্ধার এই কিশোরী। উম্মে হাফসা রুমকির 1.68 মিটারের রেকর্ড ভেঙে দিয়েছেন। জাতীয় প্রতিযোগিতায় এসে নিজের জাত চিনিয়ে ছুঁয়েছেন 1.7 মিটারের নতুন রেকর্ড। অনুভূতিটা ভাষায় বলা মুশকিল। আমার হাইট 5 ফুট 10 ইঞ্চি। আমার হাইটে আমার ভালো জাম্প করতেই হবে। তো আমার শুধু প্রিপারেশন ছিল যে আমি এইবার ন্যাশনালে গোল্ড রেজাল্ট করব, দেন আমি রেকর্ড জাম্প করব। তো আজকে আমি সক্ষম। প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা, তারপরও খেলার প্রতি তীব্র ভালোবাসা। ছিলেন ক্রিকেটার, তবে এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গেই দেখছেন আকাশ ছোঁয়ার স্বপ্ন। এ পর্যন্ত আসাটাও যে সহজ ছিল না। সাব গেমসে যাব, ইনশাল্লাহ ওখানেও রেকর্ড করার ইচ্ছা আছে। আমি 2 বছর ক্রিকেট খেলছি। ক্রিকেট থেকে আমি হঠাৎ করে এই গেম দেখতে আসছিলাম শখ করে আমাদের টিমের সাথে। তো মনে হলো যে আমার তো হাইট অনেক ভালো, আমি অ্যাথলেটিক্সে হয়তো বা করতে পারবো। আমার আব্বু আর কি পছন্দ করতো না খেলাধুলাটা আগে, বাট যখন আমি ভালো করতেছিলাম আস্তে আস্তে, তখন আমার আব্বু অনেক সাপোর্ট করছে, আমার আম্মু সাপোর্ট করছে, আমার দাদি, আমার সবাই সাপোর্ট করছে। গুরুও বিস্মিত শিষ্যের অভাবনীয় সাফল্যে। তবে এমন প্রতিভাবানদের আগলে রাখতে ফেডারেশনকে দিলেন বাড়তি দায়িত্ব নেওয়ার তাগিদ। আমার ফেডারেশনের কর্তৃপক্ষের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা এই সব কম্পিটিশনে রেকর্ড করছে তাদের নিয়ে আলাদা একটা ট্রেনিং টাইম বা ট্রেনিং সিস্টেম চালু করা উচিত, স্পেশালি এদেরকে নিয়ে। তাহলে হয়তো ভবিষ্যতে রেজাল্ট হবে, অন্যথায় এরা হারিয়ে যাবে। এই প্র্যাকটিস করবা সারা বছরে একটা কম্পিটিশন করবো, কোনো রেজাল্ট হবে না। পরিসংখ্যান বলে এই রেকর্ড ধরে রাখলেও যে অনায়াসে এসএ গেমসে বাংলাদেশকে এই ইভেন্টে একটা রৌপ্য পদক এনে দিতে সক্ষম ঋতু আক্তার। জুম্মান সাদিক জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। শিশু কল্যাণ তহবিল অর্থ কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগের ঘোষণা নেদারল্যান্ড সরকারের। জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মার্ক রুট। প্রথম মৃত্যুর 1 বছরেরও কম সময়ের মধ্যে 20 লাখ অতিক্রম করল করোনা ভাইরাসের মৃত্যু সংখ্যা। সর্বশেষ 3 মাসে মৃত্যু হয়েছে 10 লাখ মানুষের। এ অবস্থা চলতে থাকলে আগামী 1 এপ্রিল 29 লাখ মানুষের বেশি মারা যাবেন বলে পূর্বাভাস দিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। 2020 সালের শুরুটা হয়েছিল করোনা ভাইরাসের মাধ্যমে, যা এখন বিশ্বজুড়ে অদৃশ্য এক আতঙ্কের নাম। গেল বছরের 22 জানুয়ারি ভাইরাসটিতে প্রথম মৃত্যুর পর এখন প্রতিদিনই দীর্ঘ হচ্ছে সেই তালিকা। শুক্রবার মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে 20 লাখ। মৃত্যুর সংখ্যা লাখ অতিক্রম করে গত বছরে 9 এপ্রিল। মাত্র 2.5 মাসের মাথায় 25 জুন 5 লাখ ছাড়ায় করোনায় মৃতের সংখ্যা। এর মাত্র 3 মাস পর 25 সেপ্টেম্বর 10 লাখ, তার প্রায় 2.5 মাস পর 3রা ডিসেম্বর 15 লাখ অতিক্রম করে মৃতের সংখ্যা। আর সবশেষ 5 লাখ মানুষ মারা গেছে মাত্র 1.5 মাসের মধ্যে। এ হারে মৃত্যু হতে থাকলে আগামী 1 এপ্রিল 29 লাখ মানুষ মারা যাবেন বলে পূর্বাভাস দিয়েছে ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন। এ অবস্থায় করোনার সাথে রীতিমতো প্রতিযোগিতা করে বিশ্ববাসীকে জীবনযুদ্ধে জয়ী হতে হবে বলে মন্তব্য করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের সব বিজ্ঞানী আজ এক হয়ে কাজ করছে। আমরা সবাই ভাইরাসটি নিয়ে কাজ করছি, জানার চেষ্টা করছি। আশা করি আমাদের জয় হবেই। এখন পর্যন্ত বিশ্বের 4টি দেশে মৃতের সংখ্যা লাখ ছাড়িয়েছে, যাদের মধ্যে শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে মৃতের দিক দিয়ে ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের অবস্থান 45। কাজী ইফতেখা শুভ, শুভ সংবাদ। আর মাত্র 4 দিন পরেই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিতে যাচ্ছেন জো বাইডেন। দেশটিতে নজিরবিহীন রাজনৈতিক সংঘাতের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া বাইডেনের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এরই মধ্যে বাতিল করা হয়েছে রোববারের শপথ অনুষ্ঠানের মহড়া। এদিকে শুক্রবার দেয়া এক বক্তব্যে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, করোনার ভ্যাকসিন সরবরাহ এবং বিতরণের জন্য তিনি প্রতিরক্ষা সামগ্রী উৎপাদন আইন প্রয়োগ করবেন। ক্ষমতা গ্রহণের প্রথম 100 দিনে 10 কোটি মানুষকে ভ্যাকসিন প্রয়োগের পরিকল্পনার কথাও জানান বাইডেন। ভারতে আজ থেকে শুরু হচ্ছে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচি। স্থানীয় সময় সকাল 10:30টায় এই কর্মসূচির উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে ভারতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভ্যাকসিন পৌঁছে গেছে বলে জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা। প্রথম দফায় স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির 3 কোটি মানুষকে বিনামূল্যে দেওয়া হবে এই ভ্যাকসিন। এ পর্ব শেষ করতে কয়েক মাস লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরপর কয়েক ভাগে বাকি নাগরিকদের টিকার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে। ভারত নিজ দেশের নাগরিকদের সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন প্রয়োগ করবে। করোনা মহামারীর কারণে লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ আয়ারল্যান্ডের স্কুলগুলো, আর এতে শিক্ষার্থীরা অতিমাত্রায় ঝুঁকে পড়ছে অনলাইন গেমসে। এতে করে পিছিয়ে পড়ছে পড়ালেখায়। দীর্ঘদিন এ ধারা অব্যাহত থাকলে মানসিক স্বাস্থ্য মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার শুরুর দিকে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় বেশ ভালোই ছিল আয়ারল্যান্ড। দ্বিতীয় লকডাউনের মাঝেও স্কুলগুলো খোলা রেখে চালিয়ে যাচ্ছিল শিক্ষা কার্যক্রম, কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তৃতীয় লকডাউনে স্কুলগুলো আর খোলা রাখার ঝুঁকি নেয়নি সরকার। স্কুলগুলো বন্ধ থাকায় শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইন গেমসে আসক্ত হয়ে পড়ছে। এতে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এইভাবে স্কুল বন্ধ থাকলে বাচ্চাদের ফিউচার খুবই খারাপ। তাই আমরা চাই যে আইরিশ সরকার যত দ্রুত হয় স্কুলগুলো খুলে দিলে আমাদের শিশুদের জন্য অনেক সুবিধা হবে। শিশুদের অতিমাত্রায় গেমস খেলায় মানসিক চাপ পড়তে পারে বলে জানান শিশু বিশেষজ্ঞরা। পড়াশোনা হোক কিংবা সময় কাটানো কিংবা খেলাধুলার জন্যই হোক, ডিভাইসের সাথে অনেকটা সময় কাটাতে হচ্ছে এবং এটা তাদের ডিভাইসের প্রতি একটা আসক্তি তৈরি করেছে এবং যে হারে এটা বেড়েছে এটা আসলে রীতিমতো আশঙ্কাজনক। ঘরে বসে অনলাইন ক্লাস করলে তা শিশুদের জন্য পর্যাপ্ত নয় বলেও মনে করেন অনেক বিশেষজ্ঞ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। শিশু কল্যাণ তহবিল অর্থ কেলেঙ্কারির অভিযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছে নেদারল্যান্ডস সরকার। এরই মধ্যে প্রধানমন্ত্রী মার্ক রুট ডাচ রাজার কাছে তার মন্ত্রিসভার পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে আগামী 17 মার্চ দেশটির জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। নিজের সরকারের ভুলের কারণে অর্থকষ্টে ভুগেছে কয়েক হাজার পরিবার। এই অভিযোগ মাথায় নিয়ে এভাবেই সাইকেলে চেপে রাজার কাছে পদত্যাগপত্র জমা দিলেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট। এর আগে শুক্রবার হেগ শহরে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী রুট। বৈঠকে পদত্যাগের বিষয়ে একমত হন মন্ত্রিসভার সব সদস্য। অনেক পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা জালিয়াতির আশ্রয় নিয়ে পরিবার শিশু কল্যাণ তহবিল থেকে অর্থ নিয়েছিল। তাদের কাছ থেকে অর্থ ফেরত নেওয়া হয়েছিল, কিন্তু তা ছিল কিছু কর্মকর্তার ভুল। আর এই ভুলের কারণে অনেক নিরপরাধী মানুষ অপরাধী হয়েছিলেন, ভুগেছেন অর্থ কষ্টে। এর দায় আমার মন্ত্রিসভা এড়াতে পারে না, তাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি আমরা। Dat we doen wat nodig is in het landsbelang. ডাচ সরকারের ওই ভুল সিদ্ধান্তের শিকার হয়েছিল অনেক প্রবাসী বাংলাদেশি পরিবারও। বাচ্চাদের ভাতা নিয়ে অনিয়ম এই অভিযোগ তুলে ডাচ ট্যাক্স অফিস 20টি পরিবারকে হয়রানি করেছে। এই হয়রানির প্রতিবাদে এই 20টি পরিবার এই মেয়াদের ডাচ সরকার এবং তার আগের মেয়াদের ডাচ সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। পদত্যাগ করলেও আগামী 17 মার্চ দেশটির জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন মার্ক রুট। এর আগে 2002 সালে দায়িত্ব পালনে ব্যর্থ হওয়ায় পদত্যাগ করেছিল দেশটির তৎকালীন সরকার। কাজী ইফতেখার শুভ, সময়। হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে নওগাঁর জনজীবন। এই মুহূর্তে শহরের বালুরডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। রকি,
ধন্যবাদ রাব্বি। গত 2 সপ্তাহ ধরে কিন্তু শীতের তীব্রতা আস্তে আস্তে বাড়ছিল উত্তরের জেলায় নওগাঁতে, এবং গত 2 দিন ধরে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এই মৌসুমে রেকর্ড করা হয়েছে নওগাঁয় 6.5। এবং গত কয়েকদিন ধরে কিন্তু এই মৃদু এবং মাঝারি জাতের শৈত্য প্রবাহ বইছে এই জেলাতে। এ কারণে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম সাধারণ মানুষ যারা আসলে ভোরের দিকে বের হন কাজের সন্ধানে, তাদের কিন্তু কিছুটা কষ্ট এখানে আমরা উপলব্ধি করছিলাম। এবং এই সময়টাতে আজকে মাঘের দ্বিতীয় দিন শীতের তীব্রতা গত 25-এর পর থেকে 25শে ডিসেম্বরের পর থেকে কিন্তু আস্তে আস্তে এই বৃদ্ধি ঘটছিল, এবং বৃদ্ধি হওয়ার কারণে আমরা এখানে যেসব ছিন্নমূল মানুষ রয়েছে তারা কিন্তু এখন অনেকটা কষ্ট অনুভব করছেন। এবং জেলা আবহাওয়া অফিস বলছে আগামী আরো 3-4 দিন কিন্তু মৃদু এবং মাঝারি জাতের শৈত্য প্রবাহ এবং যেটা মাঝারি জাতের এই শীতের কনকনে ঠান্ডা বাতাস কিন্তু বইবে, এমন আভাস কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে। তবে এই জেলাতে আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছিলাম, এখন পর্যন্ত 45,000 গরম কাপড় অসহায় দরিদ্র মানুষের মাঝে তারা বিতরণ করেছে এবং পর্যাপ্ত মজুদ রয়েছে, এমন কথা কিন্তু জানিয়েছে জেলা প্রশাসক হারুনুর রশিদ। অন্যদিকে 11টি উপজেলায় কিন্তু 5 লাখ টাকা করে তারা দিয়েছে আপৎকালীন শীতের জন্য, পরিস্থিতি অনুযায়ী যেন তারা পর্বে দিতে পারে। তো সব মিলে কিন্তু শীতের কনকনে বাতাস এবং ভোর থেকে সকাল 10টা পর্যন্ত কিন্তু এই তীব্র আবহাওয়া সাধারণ মানুষের জীবনযাত্রায় এক ধরনের ছেদ ফেলেছে এবং কাজকর্মে কিছুটা স্থবিরতা আমরা এখানে লক্ষ্য করছিলাম। এবং শীত কিন্তু সকাল থেকে 10টা পরবর্তীতে কিন্তু সন্ধ্যার পর থেকে কিন্তু এই আবহাওয়াটা আরো নামতে থাকে এবং মানুষের ভিতরে কিন্তু কাজের গতি কিছুটা কম উপলব্ধি আমরা করছিলাম, দেখতে পাচ্ছিলাম। এবং এই জায়গায় কিন্তু যেসব খেটে খাওয়া মানুষ রয়েছে, নিম্ন আয়ের মানুষ রয়েছে, তারা কিন্তু তাদের কষ্টের কথা বলছেন। এবং যেহেতু এই আবহাওয়াটা হঠাৎ করে এই গত 1 সপ্তাহে কিন্তু একেবারে নিচে নেমে গিয়েছে এবং প্রথম পর্যায়ে কিন্তু 8, 10, 11 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছিল, পরবর্তীতে কিন্তু এটা সর্বনিম্ন একেবারে 6.5-এ কিন্তু নেমে যায়। এবং এই স্বাভাবিকভাবে একটা অসহিষ্ণু আবহাওয়া বলছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে। এরকম আবহাওয়া কিন্তু সাধারণ মানুষের জন্য কিন্তু তেমন তাদের জন্য প্রত্যাশিত নয়। এবং মাঘ মাসের এই আবহাওয়া কিন্তু মানুষের জীবনযাত্রার উপর একটা প্রভাব ফেলে। বরেন্দ্র এলাকায় এই সময়টাতে কিন্তু বিশেষ করে ধান চাষের জন্য কৃষকরা ভোর থেকে তারা মাঠে থাকেন এবং যেহেতু বরেন্দ্র এলাকায় ধানের বড় একটা জেলা, কাজকর্ম তারা করার জন্য যেহেতু মাঠের এই ভর মৌসুমে তারা মাঠে নামেন, কিন্তু এখন এই শীতের কারণে কিন্তু তারা কাজ করতে পারছেন না। এই কারণে কিন্তু তারা বলছেন যে এই আবহাওয়াটা তাদের জন্য কিন্তু অনেকটা ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আবহাওয়া যদি আগামীতে 2 সপ্তাহের কথা বলছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে, 2 সপ্তাহের মধ্যে আবহাওয়ার তাপমাত্রা কিন্তু কিছুটা বাড়বে এবং মৃদু যে এখন এই মাঝারি জাতের এবং মৃদু যে শৈত্য প্রবাহ, এটা কিন্তু কেটে ওঠার কথা বলছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে। তবে যেহেতু স্থানীয় আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে এই আবহাওয়ার মাঝে কিন্তু সকাল এবং সন্ধ্যায় এই তাপমাত্রাটা কিন্তু আরো নামতে পারে। এবং আমরা যেটা লক্ষ্য করছিলাম স্থানীয় যেসব হাসপাতালগুলোতে কিন্তু ডায়রিয়া, নিউমোনিয়া এবং এই বয়স্কদের শ্বাস প্রশ্বাস কষ্টের কিছু রোগীর চাপ বেড়েছে এই হঠাৎ করে তাপমাত্রা নিচে যাওয়ার কারণে। তারা বলছেন যে যেহেতু আবহাওয়াটা এখন তাদের জন্য অসহিষ্ণু, এই ক্ষেত্রে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন শিশুদের যেন এই সকালে বিশেষ করে যেন বের না করা হয় এবং গরম কাপড়ের ভিতর তাদের আচ্ছাদিত কথা বলা হয়েছে। এবং এই সময়টাতে বয়স্কদের ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে যত্ন নেওয়ার কথা বলেছে এই স্থানীয় আমাদের এখানে যারা ডাক্তার রয়েছেন, তারা বলেছেন প্রয়োজন ছাড়া যেন সকাল 10টার মধ্যে বয়স্ক এবং শিশুদের বের না করা হয়। এবং শ্বাস প্রশ্বাস রোগীদের ক্ষেত্রেও তারা পরামর্শ দিয়েছে যেন তারা গরম পানি ব্যবহার করে থাকেন। তো সব মিলে কিন্তু আবহাওয়ার এই ওঠানামার কারণে জীবনযাত্রার উপর কিন্তু তাদের একটা ছন্দ পতন এখানে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। এবং এই অবস্থা আগামী আরো 1 সপ্তাহ কিন্তু চলবে, এমন কথা কিন্তু জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস থেকে। তো রাবি, এই ছিল নওগাঁর আবহাওয়ার খোঁজ খবর আমার কাছে সবশেষ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকি, তিনি জানাচ্ছিলেন সেখানকার মানুষের জনজীবনের খবর। আমরা আগেই জানিয়েছি আজ শুরু হচ্ছে দ্বিতীয় ধাপে দেশের 7টি পৌরসভায় ভোট গ্রহণ। পৌর নির্বাচনের খবর জানাতে নোয়াখালীর বসুরহাটে আছেন রিপোর্টার বখতিয়ার মুন্না। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুন্না, এই নির্বাচনের
আমরা এখন বসুরহাটের একটি কেন্দ্রে আছি। তো এর মধ্যে যেটা হয়েছে, সকাল থেকেই এখানকার প্রার্থী যিনি রয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মির্জা আব্দুল কাদের মির্জা, উনি এর মধ্যে আমাদের এখানে যেখানে প্রত্যেক বিভিন্ন কেন্দ্রগুলোর সাথে যোগাযোগ করার জন্য আসছেন। তো আসলে আমরা সকাল থেকে ওনার সাথে আছি। সকালে উনি বিভিন্ন এই পর্যন্ত 7ম কেন্দ্র উনি পরিদর্শন করছেন। উনি ওনার একটা গাড়িতে দেশাত্মবোধক গান দিয়েই উনি আসলে সকালবেলা বের হয়েছেন এবং বের হয়ে তিনি বিভিন্ন কেন্দ্রগুলোতে ওনার নেতাকর্মীদের সাথে দেখা করছেন। এখন আমরা ওনার কাছে জানতে যাব, আচ্ছা আপনি তো সম্প্রতি সময় বিভিন্ন রকমের আপনার মানে বক্তব্য দিয়ে বিভিন্ন রকম আলোচিত হয়েছেন। এখন সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে যেহেতু একটু আধা ঘন্টা পরে নির্বাচন শুরু হবে, সেই নির্বাচনে আপনি কোনো ধরনের শঙ্কা কিংবা কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো কিছু আছে বলে মনে করছেন কিনা, বা মানে কেমন নির্বাচন হবে বলে মনে করছেন? আমি আশাবাদী যে সুন্দর নির্বাচন হবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন এখানে কোনো ধরনের সহিংসতা হবে না, যাতে সুন্দর নির্বাচন হয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়। সে লক্ষ্যে ওনারা প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দিয়েছেন। আমি এটাতে সন্তুষ্ট। মানে কোনো প্রতিবন্ধকতা আপনার কাছে আছে বলে এখনো কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে না। যদি কোনো কিছু হয় আমি জনগণকে নিয়ে সেটা প্রতিরোধ করব। কিন্তু আপনার কাছে কি মনে হচ্ছে যে মানে প্রশাসনিক বা কোনোভাবে কোনো ধরনের ষড়যন্ত্র বা কোনো কিছু হতে পারে? আমি তো বলছি যে এখনো পর্যন্ত আমি এ ধরনের কোনো পরিবেশ দেখছি না। মোটামুটি পরিবেশ শান্ত, উৎসবমুখর পরিবেশ আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আপনি জয়ের ব্যাপারে আশাবাদী কতটুকু? শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। জি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত শুনছেন আমাদের এখানকার আওয়ামী লীগের প্রার্থী যিনি আছেন আব্দুল কাদের মির্জা, উনি মন্তব্য করেছেন যে উনি আশাবাদী জয়ের ব্যাপারে। এখানকার প্রার্থী রয়েছেন 3 জন বিএনপির প্রার্থী, যিনি এখানে রয়েছেন কামাল উদ্দিন চৌধুরী, এবং এখানে জামাতের একজন প্রার্থী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন মোহাম্মদ মোশাররফ হোসেন, এবং উনি আছেন এখানে 3 জন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 9টি ওয়ার্ডে আছেন। 9টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন 25 জন কাউন্সিলর, এবং 3টি সংরক্ষিত নারীর যে আসন সংরক্ষিত পদ রয়েছে নারীর, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন। তো এখানে সর্বমোট ভোটার রয়েছেন 2115 জন ভোটার রয়েছেন। এই ভোটারদের মধ্যে এবার নারীর সংখ্যা আছে 10,600 মতো, এবং পুরুষের সংখ্যা আছে 10,649। এই ভোটারগুলো সকাল থেকেই এখন পর্যন্ত আমাদের আরো আধা ঘন্টা সময় বাকি রয়েছে। ভোট শুরু হওয়ার 8টার সময় ভোট গ্রহণ শুরু হবে, বিকেল 4টা পর্যন্ত চলবে। এর মধ্যেই যেমন আমরা এখন আছি উত্তর পূর্ব চর কাকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেখানে আমরা দেখাতে পাচ্ছি নারীদের উপস্থিতি সবচেয়ে বেশি। এর মধ্যেই আমরা রানীর দীর্ঘ লাইন নারী ভোটারদের আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি, এবং সেখানে আমরা যেটা এর মধ্যে সকালবেলা বিজিবি এবং র্যাব, পুলিশ মিলিয়ে 4 শতাধিক এখানে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে, এবং এই আইনশৃঙ্খলা বাহিনী আমরা যেটা হিসাব করে দেখেছি গড়ে 45 জন ভোটারের জন্য একজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এর মধ্যে 9টি ম্যাজিস্ট্রেটের নির্বাহী ম্যাজিস্ট্রেটের 9টি কেন্দ্র রয়েছে, 9টি কেন্দ্রে 9 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে, এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে পাশাপাশি এখানকার জুডিশিয়াল একজন ম্যাজিস্ট্রেটও রয়েছেন। তো এর মধ্যে যারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, এর মধ্যে বিএনপির প্রার্থী আছেন কামাল উদ্দিন চৌধুরী, এবং এর মধ্যে আমরা যেটা বলবো, আরেকটা কথা বলা ভালো, এখানে বিজিবিকে আমরা দেখেছি 4 প্লাটুন বিজিবি আছে, পুলিশের মোবাইল টিম আছে 9টি, স্ট্রাইকিং টিম আছে 2টি, নির্বাহী ম্যাজিস্ট্রেটের 9 জন এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 জন। এখানে এই প্রায় 6.5 বর্গ কিলোমিটারে 40,000 জনসংখ্যা রয়েছে। এর মধ্যে ভোটারের সংখ্যা হচ্ছে 2,115 জন, এবং নারী ভোটারের সংখ্যা রয়েছে এখানে 10,494 জন, এবং পুরুষ ভোটারের সংখ্যা রয়েছে 10,661 জন। এর মধ্যে আমরা এই পৌরসভাটি 1990 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তো প্রতিষ্ঠিত হয়েছিল এখানে একটা জিনিস বলে রাখি, এখানে ইভিএম এর
নোয়াখালী জেলায় এখানে পৌরসভার প্রথম 8টি পৌরসভা রয়েছে। 8টি পৌরসভার মধ্যে এই পৌরসভার নির্বাচনটি আজকে প্রথম, দ্বিতীয় ধাপে নোয়াখালীর ভিতর প্রথম হচ্ছে, এবং যেটা হচ্ছে যে এই এলাকার মানুষ প্রথম আজকে ইভিএম এ ভোট দেবে। তো ভোটের বিড়ম্বনা তো থাকতে পারে, তো কিছুটা থাকতে পারে, এরকম মনে হতে পারে। আচ্ছা, আমরা একটু কথা বলছি। আচ্ছা, আপনার যে ইভিএম এ আপু, ইভিএম এ যে ভোট দিবেন এটা আপনি কিভাবে দিতে হবে এগুলো কি আপনার সবকিছু জানা আছে? ইভিএম এ যে আপনি ভোট দিবেন আপনারা এগুলো জানেন কিভাবে? হ্যাঁ, জানি। কিভাবে জেনেছেন? এটা আমাদেরকে দেখাইছে ইভিএম এর মাধ্যমে, মানে বাড়িতে আসি দেখাইছে, বুঝছেন? প্রথমে ফিঙ্গার ছাপ দিতে হইব, তারপরে ফিঙ্গার ছাপ দিয়ে যখন আমার আড়িয়াতে সবকিছু ঠিক হইব নাম্বারে, তখন ওই ভিতরে গোপনীয় কক্ষে যাইতে হইব। যাইলে তখন এর মতো থাকবো যে আমি পছন্দ মতো যে মার্কায় দিব, পছন্দ প্রার্থীর পাশে সাদা বুতন থাকবে, ওগুলো আমি ছাপ দিব, তারপরে সবুজটা ছাপ দিব। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা এখানে যেটা বুঝতে পেরেছি, এখানে জেলা নির্বাচন কমিশন এর আগে কিছু প্রশিক্ষণ দিয়েছেন মানুষকে, জনগণকে। সেই জনগণের প্রশিক্ষণের মাধ্যমে এখন আমরা নারী ভোটারের সাথে কথা বলছিলাম কিভাবে ভোটের পদ্ধতি উনি কিন্তু জানেন, সেই জেনে আমাদেরকে জানিয়েছেন। তো এখানকার পরিস্থিতি, আমরা 8টার সময় ভোট গ্রহণ যখন শুরু হবে, আজকের দিনভর আমরা চেষ্টা করব দর্শকদেরকে আমরা আমাদের এখানকার নোয়াখালীর যেই নির্বাচনী যে তথ্যগুলো রয়েছে আমরা দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ। পৌর নির্বাচনের খবর জানাতে নোয়াখালীর বসুরহাট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বখতিয়ার মুন্না। এদিকে বাগেরহাটের মোংলায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম এবং ঝিনাইদহের শৈলকুপায় আছেন রিপোর্টার লোটাস রহমান সোহাগ। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাগেরহাটে তরিকুলের কাছে। তরিকুল, দ্বিতীয় দফায় পৌর নির্বাচনে বাগেরহাটের মোংলার আজকে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং এই ব্যাপারে কিন্তু মোংলা পৌরসভা এলাকায় কিন্তু সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পৌর এলাকার প্রধান যে সড়ক, সেই সড়কে এই মুহূর্তে কিন্তু এখনো মানুষের কিন্তু যে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য যে আগ্রহ এখনো কিন্তু তৈরি হয়নি। এর কারণ হচ্ছে সকাল এখনো ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার এখনো 2 ঘন্টা বাকি রয়েছে প্রায়, এবং এছাড়া সকাল কিন্তু শীত রয়েছে এখানে, এবং যে কারণে কিন্তু মানুষ একটু দেরিতেই ভোট কেন্দ্রে যাবে বলে এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি। তবে এখানে যে 12টি কেন্দ্র রয়েছে সেই 12টি কেন্দ্রে কিন্তু 9টি ওয়ার্ডের 12টি কেন্দ্রে 138টি যে ভোটিং মেশিন সেগুলো কিন্তু ইতিমধ্যে গতকাল থেকে স্থাপন করা হয়েছে এবং প্রতিটা কেন্দ্রেই কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সব মিলিয়ে এখানকার যে ভোটার পৌর এলাকায় 31,528 জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে 16,681 জন এবং নারী ভোটার রয়েছেন 14,847 জন ভোটার রয়েছেন। তো এবারই প্রথম এই পৌর এলাকায় ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো সার্বিক যে নিরাপত্তা বিষয়ে যেটি বলা প্রয়োজন সেটি হচ্ছে যে 12 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও রয়েছে এইখানকার আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ন্ত্রণের দায়িত্বে। পাশাপাশি কিন্তু এখানকার যে র্যাব বা পুলিশ এবং বিজিবি, র্যাব, পুলিশ, কোস্টগার্ড, আনসার এই আইন শৃঙ্খলা রক্ষাতে মোতায়েন করা হয়েছে। এই 12টি কেন্দ্রই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এখানে বিএনপি এবং আওয়ামী লীগের 2 জন প্রার্থী রয়েছেন। আব্দুর রহমান নৌকা প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, পাশাপাশি জুলফিকার আলী তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ধানের শীষ প্রতীক নিয়ে, এবং এর বাইরে কিন্তু 36 জন যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে 9টি ওয়ার্ডে, 36 জন ওয়ার্ড কাউন্সিলর তারা প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সংরক্ষিত আসনে 14 জন নারী তারা সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। 3টি সংরক্ষিত আসন রয়েছে এখানে। তো আমরা গতকাল 2 প্রার্থীর সঙ্গে কথা বলেছি এবং প্রার্থীরা জানিয়েছেন আমাদেরকে যে দুজনে কিন্তু তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন এবং সেই ইশতেহার অনুযায়ী
তারা এই মোংলাকে আধুনিক হিসেবে গড়ে তুলতে চান, যেহেতু এই বন্দরটা এবং এই যে পৌর এলাকার একটি গুরুত্ব রয়েছে, সেই গুরুত্ব বলতে এখানে এটি দেশের দ্বিতীয় বৃহত্তম যে সামুদ্রিক বন্দর আন্তর্জাতিক, এই সামুদ্রিক বন্দরকে ঘিরে এখানে বিনিয়োগ বাড়ছে এবং যে কারণে এখানকার মানুষের যে যারা আসবে বা ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, পাশাপাশি এখানে পার্শ্ববর্তী সুন্দরবন রয়েছে, সেটিকে পর্যটন বান্ধব করতে এখানে যে ব্যবস্থাগুলো গ্রহণ করা প্রয়োজন ছিল বা যে ব্যবস্থা করা প্রয়োজন সেটি তারা করতে চান বলে আমাদেরকে তারা জানিয়েছেন। তবে পৌর এলাকার যে সমস্যাগুলো রয়েছে, যে পৌর এলাকায় সুপেয় যে পানি, সেই পানির একটি সংকট রয়েছে। স্বাস্থ্যসেবা বা পানি নিষ্কাশনের জন্য সরকারি যে খাল রয়েছে সেগুলো পুনঃখনন করা, পৌর এলাকার মধ্যে পুকুর সংস্কার করা, ময়লা আবর্জনার জন্য ডাম্পিংয়ের ব্যবস্থা করা, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন করা, গণশৌচাগার এবং এখানকার মসজিদ মাদ্রাসার উন্নয়ন, বিশেষ করে এখানকার মাদকের বিষয়টি উঠে এসেছে এখানকার প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় এবং যুব সমাজকে রক্ষা করতে যে মাদকের ছোবল, সেটি কিন্তু তারা বলছেন যে যদি নির্বাচিত যেই হন তারা কিন্তু এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করবেন। পাশাপাশি আপনারা জানেন যে এখানে শ্রমিক অধ্যুষিত এলাকা রয়েছে একটি বড়, এবং শ্রমিকদের যে তাদের যে ন্যায্য পাওনা বা শ্রমিকদের যে ন্যায্য অধিকার এবং তাদের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা করা, এই বিষয়গুলো কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে উঠে এসেছে। তবে আজকে মোংলা পৌরসভা এলাকার যে নির্বাচনী প্রচার প্রচারণা ছিল, সেই প্রচার প্রচারণায় কিন্তু এখানে তেমন কোনো অভিযোগ এখানে পাওয়া যায়নি। তবে এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রাখার বা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে এখানকার যে পুলিশ রয়েছে, বাহিনী রয়েছে, তারা তাৎক্ষণিকভাবে বিষয়গুলো তারা এটি দায়িত্ব পালন করেছে বলে এখানকার যারা ভোট সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তো একটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ যে মোংলা পৌরসভা প্রথম শ্রেণীর একটি পৌরসভা, তো এই পৌরসভার যে মানুষের যে নাগরিক সুবিধাগুলো, সেই সুবিধা গুলো যাতে বাস্তবায়ন হয়, বিশেষ করে আওয়ামী লীগ প্রার্থী নৌকা প্রতীক নিয়ে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুর রহমান, তিনি কিন্তু ইতিমধ্যে 23 দফা তিনি কিন্তু ইশতেহার ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে এই 23 দফা তিনি বাস্তবায়ন করবেন এবং মোংলা পৌরসভাকে একটি আধুনিক পৌরসভা, বিশেষ করে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে যে ধরনের সুযোগ সুবিধা থাকা প্রয়োজন সেই সুযোগ সুবিধাগুলো তিনি বাস্তবায়ন করবেন পর্যায়ক্রমে এবং তিনি মুক্তিযোদ্ধাদের জন্য আলাদাভাবে কাজ করতে চান, এটি আমাদেরকে জানিয়েছেন। তবে নির্বাচনকে ঘিরে কিন্তু শেষ মুহূর্তে এসে আমরা দেখেছি যে এই পৌরসভায় অভিযোগের একটি বিষয় চলে এসেছে। বিশেষ করে বিএনপি প্রার্থী যিনি রয়েছেন জুলফিকার আলী, তিনি গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে নির্বাচনী প্রচার প্রচারণা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে বা নির্বাচনে যে পরিবেশ শেষ মুহূর্তে এসে তিনি পান নাই বা প্রচার প্রচারণা করতে পারেননি। তবে এই বিষয়টি কিন্তু আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রহমান তিনি কিন্তু বলেছেন যে সবই প্রোপাগান্ডা। এই পর্যন্ত যে কতদিন নির্বাচনী প্রচার প্রচারণা হয়েছে সেই প্রচার প্রচারণায় কেউ কাউকে বাধা দেয়নি বা এই ধরনের কোনো অভিযোগের সত্যতাও পাওয়া যায়নি। তবে আমরা সকালের যে চিত্র দেখেছি আজকে, সেটি হচ্ছে যে ফজরের নামাজের পর থেকে কিন্তু এই এলাকায়, বিশেষ করে আমি যে এলাকায় অবস্থান করছি, যে প্রধান সড়ক এলাকা মোংলা পৌরসভার, সেখানে কিন্তু সাধারণ মানুষের এখানে আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ কিন্তু নির্বাচনে ভোট প্রদান করবেন এবং তারা সুষ্ঠু একটি পরিবেশ চান, এইটি কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং যে ভোটটা প্রদান করে যিনি আসবেন মোংলা পৌরসভার মেয়র হিসেবে, তিনি তাদের যে নাগরিক অধিকার রয়েছে সেই নাগরিক অধিকারকে প্রাধান্য দিবেন এবং প্রাধান্য দিয়ে এই পৌরবাসীর যেমন সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং সেই সুযোগ সুবিধা বৃদ্ধির পাশাপাশি যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সমাধানে তারা কিন্তু জোর তৎপরতা চালাবেন বলে তারা দৃশ্যমান
যে বিষয়গুলো সেগুলো ভোটাররা কিন্তু দেখতে চায় এবং তাদের যে চাওয়ার ভোটারদের চাওয়ার সাথে যে পাওয়া বা ভোটাররা যেটি প্রত্যাশা করেন বা নাগরিকরা যে প্রত্যাশাটা করেন পৌর এলাকার, তারা কিন্তু সেই প্রত্যাশার সাথে সবসময় প্রার্থীদের কাছ থেকে যে প্রতিশ্রুতি পান সেটি কিন্তু তারা অনেক সময় তারা পান না, যে কারণে তাদের মধ্যেও কিন্তু একটি ক্ষোভ সবসময় কাজ করে। তো আমরা যে এখানকার যে মূল বিষয়গুলো আমরা বলতে পারি সেটি হচ্ছে যে এখানকার যে সুপেয় পানির সমস্যার কারণে কিন্তু এখানে মানুষ এখানকার সুপেয় পানির অভাবে কিন্তু নানা ধরনের অসুখে তারা কিন্তু ভুগছেন এবং যে কারণে তারা সুপেয় পানির ব্যবস্থা এবং পাশাপাশি যে স্বাস্থ্যসেবা নাগরিকদের সেই বিষয়ে এখানে একটি আধুনিক হাসপাতাল নির্মাণেরও দাবি জানিয়েছেন। তো আমরা যে বিষয়টি উল্লেখ করতে চাই যে একটু পরে ভোট, সেই ভোট কেন্দ্রে যাওয়ার জন্য এখনো পর্যন্ত সুষ্ঠু পরিবেশ মোংলা পৌরসভায় রয়েছে এবং সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যেয়ে ভোট প্রদান করবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, এটা ভোটাররা চান। এবং নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন সে প্রার্থীরাও কিন্তু তাদের নির্বাচনী প্রচার প্রচারণা নির্বাচনী আইন অনুযায়ী তারা শেষ করেছেন এবং যে নির্বাচনী কাজে যারা রয়েছেন তারাও প্রস্তুত রয়েছেন ভোট গ্রহণের জন্য। এবং আবারও বলে রাখি, মোংলা পৌরসভায় ইভিএম এর মাধ্যমে 12টি ভোট কেন্দ্রে আজকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 31,556 জন ভোটার এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবে। এখন দেখার বিষয় যে ভোটাররা কি পরিমাণ ভোট কেন্দ্রে আসেন এবং তারা তাদের ভোট প্রয়োগ করতে যে স্বাভাবিক পরিবেশ সেটি তারা পান কিনা। তবে তাদের প্রত্যাশা যে আজকে একটি সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তো সব মিলে আমার কাছে এই ছিল মোংলা পৌরসভা নির্বাচনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি ঝিনাইদহে লোটাসের কাছে। তরিকুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশের 7টি পৌরসভার মধ্যে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কিন্তু ভোট গ্রহণ আজকে চলবে। উৎকণ্ঠা এবং ভোটারদের মধ্যে যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল সেটা ছাপিয়ে কিন্তু ভোট গ্রহণ একটু 8টা থেকে শুরু হবে। আমি এখন আছি শৈলকুপার কবিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এখানে আমি সকাল থেকে এসে দেখেছি শীত এবং কুয়াশা উপেক্ষা করে কিন্তু নারী ভোটাররা কিন্তু ভোট দেওয়ার জন্য কিন্তু সকাল থেকে নারী ভোটাররা কিন্তু এখানে এসছেন। এখন থেকে আধা ঘন্টা পরে কিন্তু ভোট গ্রহণ শুরু হবে। তারপরও নারী ভোটারদের উপস্থিতি কিন্তু এখানে আসলে চোখে পড়ার মতো ছিল। এখন আপনি জানেন যে শৈলকুপা পৌরসভার এই নির্বাচন নিয়ে কিন্তু ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক ছিল। আসলে এনারা আশঙ্কা করছিল যে কোনো রকম বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে কিনা, কোনো সংঘাতের ঘটনা ঘটবে কিনা। কারণ এই পৌরসভা নির্বাচন নিয়ে গত বুধবার রাতে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয় এবং অপর প্রতিপক্ষ কাউন্সিলর প্রার্থীর যে লাশ উদ্ধার করা হয়, এর ঘটনার পর থেকে কিন্তু শৈলকুপা পৌরসভা এলাকায় এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছিল, যে কারণে আসলে সাধারণ ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক ছিল। কিন্তু গতকাল পুলিশ এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তাদের কিন্তু এক ধরনের আশ্বাসে কিন্তু ভোটারদের মধ্যে কিছুটা স্বস্তি আমরা এখন লক্ষ্য করতে পারছি। যেহেতু এখন সকাল 7:30 বাজে, এখন থেকে কিন্তু ভোটারের উপস্থিতি কিন্তু আমরা ভালো লক্ষ্য করতেছি। তো ভোটাররা আশা করছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে যেন ভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোটাররা আশা করছেন যে এই যে পৌরসভার 15টি ভোট কেন্দ্র, 9টি ওয়ার্ডের 15টি ভোট কেন্দ্র, এই ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীরা তারা সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সহযোগিতা করবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের কঠোর নজরদারি থাকবে। এইটা কিন্তু ভোটাররা আশা করছেন। আপনাকে জানিয়ে রাখি যে এই যে শৈলকুপা পৌরসভা দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত এই পৌরসভা কিন্তু প্রথম শ্রেণীর একটি পৌরসভা। এখানে মোট ভোটার সংখ্যা 28,632 জন, যার মধ্যে পুরুষ ভোটার 14,113 জন এবং নারী ভোটার 14,519 জন। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। এখানে আওয়ামী লীগের আছেন বর্তমান মেয়র কাজী আশরাফ
আশরাফুল আজম এবং আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আছে তৈবুর রহমান খান এবং বিএনপির একজন এবং জাতীয় পার্টির একজন কিন্তু এখানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানে আপনাদের পুলিশ এই আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কিন্তু প্রতি 400-র বেশি পুলিশ সদস্য কিন্তু এখানে মোতায়েন রাখা হয়েছে, যাতে কোনো রকম দুর্ঘটনা বা কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আর এখানে প্রতিটি কেন্দ্রে 9 জন আনসার সদস্য এখানে দায়িত্ব পালন করবেন। এছাড়া পরিস্থিতি শহরের পৌর এলাকায় নির্বাচনী কোনো সহিংসতা যেন কোনো না ঘটে, কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, এই জন্য কিন্তু 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া প্রতিটা ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নিয়োজিত থাকবে, যারা নির্বাচনের সার্বিক বিষয়টা কিন্তু দেখভাল করবে। আসলে এই যে শোলকুপা পৌরসভা নির্বাচনে এই নিয়ে এই গত 30শে জানুয়ারির পর থেকে কিন্তু ভোটারদের এবং পৌর এলাকায় কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছিল। জানেন যে গত 30 জানুয়ারি কিন্তু স্বতন্ত্র এবং আওয়ামী লীগের প্রার্থীর মধ্যে কিন্তু সমর্থকদের মধ্যে কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং সেখানে 5 থেকে 7 জন আহত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশ সেখানে ফায়ার করে ফাঁকা গুলি ছুড়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর থেকে আসলে ভোটাররা এক ধরনের আতঙ্কিত ছিল যে সুষ্ঠুভাবে তারা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা, ভোট দিতে পারবে কিনা, কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে কিনা। আসলে সেই পরিস্থিতি থেকে পুলিশের এবং সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছে, নির্বাচনী কর্মকর্তা, তাদের যে আশ্বাস, কিন্তু এই আশ্বাসের কারণে তাদের নির্বাচনী টহল, নির্বাচনের যে নিরাপত্তার কারণে কিন্তু ভোটারদের মাঝে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ভোট কেন্দ্রে আসছে। আপনাকে জানিয়ে রাখি, এই প্রথম শোলকুপা পৌরসভা নির্বাচনে কিন্তু ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। এটা আসলে একটা নতুন অভিজ্ঞতা ভোটারদের মাঝে। গত পরশুদিন কিন্তু এর মুখ ভোট অনুষ্ঠিত হয়েছে এবং কিভাবে ভোট দিবে তারা ভোটারদের নির্বাচন অফিস থেকে জানা হয়েছে। এখন আজকে আমি সকালে এসে দেখেছি আসলে সকালে কুয়াশা এবং শীতের কারণে কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু কম ছিল না। এই শীত এবং কুয়াশা উপেক্ষা করে কিন্তু ভোট দেওয়ার জন্য এখানে ভোটাররা পৌরসভা থেকে কিন্তু ভোট কেন্দ্রে আসছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আসলে নারী ভোটার সংখ্যা এখন কিছুটা বেশি, তারা ইভিএম এর মাধ্যমে ভোট দিবেন। এই কারণে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে অপেক্ষা করছেন। এখন যেহেতু ভোট গ্রহণ শুরু হয়নি, ভোট গ্রহণ শুরু হলে তারা ভোট দিবেন এমনটি আশা করছেন। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে শোলকুপা পৌরসভা নির্বাচনে যে সহিংসতার ঘটনা ঘটেছিল, সেই সহিংসতার ঘটনায় শুক্রবার কিন্তু একটা হত্যা মামলা দায়ের হয়েছে এবং এই ঘটনায় একজনকে, বাপ্পি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাউন্সিলর প্রার্থীর যা লাশ উদ্ধার করা হয়েছিল সেই ঘটনায় কিন্তু পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বা পুলিশের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। এবং এই গ্রেফতার হওয়ার পর কিন্তু ভোটারদের সাথে আমি কথা বলেছি, ভোটাররা কিন্তু এক ধরনের স্বস্তি ফিরেছে যে আসলে যে হত্যাকাণ্ডের ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছে, মূল আসামি যে ছিল বাপ্পি, তাকে কিন্তু পুলিশে গ্রেপ্তার করেছে। এরপর থেকে কিন্তু ভোটারদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে এসেছে এবং সুষ্ঠুভাবে যে ভোট গ্রহণ হবে, সুষ্ঠুভাবে যে তারা ভোট দিতে পারবে এই আশা কিন্তু ভোটাররা করছেন। যে ভোট কেন্দ্রে এসে সারাটা দিন সকাল থেকে 8টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, বিভিন্ন কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে, সেখানে তারা সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এই আশাটা কিন্তু ভোটাররা করছেন। এখানে যে 9টি ওয়ার্ডের যে 15টি ভোট কেন্দ্র, এই 15টি ভোট কেন্দ্র কিন্তু সবগুলোই ঝুঁকিপূর্ণ বলে আসলে স্থানীয় প্রশাসন আমাদেরকে জানিয়েছিল এবং ভোট কেন্দ্রে 92টি ভোট কক্ষে কিন্তু এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কর্মকর্তা আমাকে জানিয়েছে। আমি জেলা রিটার্নিং কর্মকর্তা রকিনুজ্জামানের সাথে নির্বাচন সংক্রান্ত কথা বলেছি, তিনি আমাদেরকে এমনটি জানিয়েছেন যে ভোট সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য নির্বাচন অফিস থেকে সকল প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে কিন্তু নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, পুলিশ কিন্তু সেটা কঠোর হস্তে দমন করবে এবং সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য কিন্তু তারা বদ্ধপরিকর। তারা এমনটি জানিয়েছেন যে ভোটে কোনো রকম কারচুপি বা কোনো রকম অনিয়মের কিন্তু তারা সহ্য করবে না, আসলে এটা তারা আশ্বস্ত করেছে এবং সাধারণ ভোটার যারা আছেন তাদের
তাদেরকে তারা আহ্বান জানিয়েছেন যে আপনারা ভোট কেন্দ্রে আসুন, ভোট আপনার ভোট আপনি দিন। ভোট কেন্দ্রে কোনো সমস্যা হলে সেটা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ যারা আছেন তারা কিন্তু এটা দেখভাল করছে। আমি সকাল থেকে কয়েকটি কেন্দ্রে দেখেছি যে ভোট কেন্দ্রের পাশে যে একটা ধরনের উৎসব মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে ভোট কেন্দ্রের বাইরে। প্রার্থীরা ভোটারদের ভোট দেওয়ার জন্য তাদের সুবিধা করে দেওয়ার জন্য তাদের কিন্তু তালিকা দিচ্ছে, সেখান থেকে তালিকা নিয়ে এখানে কিন্তু লাইনে ভোটাররা আসছেন এবং তারা স্মার্ট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে ভোট কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট দিবেন। আসলে অনেকের নতুন অভিজ্ঞতা, অনেকেই ভোট দিবেন। এখানে আছেন একজন ভোটার, উনি আসলে ভোট দিবেন ইভিএমের মাধ্যমে। আমরা যদি তার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে এই প্রথম আপনি ভোট দিচ্ছেন ইভিএমের মাধ্যমে, আসলে আপনি কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে? অনুভূতিটা ভালো। আচ্ছা, আপনি যদি একটু বলতেন আসলে যে ভোট দিচ্ছেন আসলে কি মনে হচ্ছে, যে গতকাল যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, এখন আপনাদের কি মনে হচ্ছে? নিরাপত্তা ভালো আছে, সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, ভোটাররা অনেকেই কিন্তু প্রত্যেকেই কিন্তু ইভিএমের মাধ্যমে এই প্রথম ভোট দিচ্ছে। ইভিএমের মাধ্যমে তারা ভোট দিচ্ছে এবং অনেকেই কিন্তু জীবনের প্রথম ভোট দিচ্ছে। এই অভিজ্ঞতা নতুন একটা অভিজ্ঞতা, নতুন একটা ধারণা ইভিএমের মাধ্যমে ভোট দেওয়া। যে বিষয়টা আপনাদের আর একটু জানিয়ে রাখি যে এই সকাল 8টা থেকে যে ভোট গ্রহণ শুরু হবে, বিকাল 4টা পর্যন্ত যে ভোট গ্রহণ হবে, এখানে প্রতিটা কেন্দ্রে কিন্তু এক ধরনের উৎকণ্ঠা কিন্তু এখনও বিরাজ করছে। কারণ স্বতন্ত্র এবং আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে যেই এর আগে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, আসলে সেটা আবার পুনরাবৃত্তি হবে কিনা সেটা কিন্তু ভোটারদের মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং সুষ্ঠুভাবে এই ভোট গ্রহণ হবে এটাই কিন্তু ভোটাররা আশা করছেন। তো এই ছিল শৈলকুপা পৌরসভা থেকে নির্বাচনী সর্বশেষ। ঝিনাইদহের শৈলকুপা থেকে পৌর নির্বাচনের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী লোটাস রহমান সোহাগ এবং এর আগে বাগেরহাটের মোংলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। অমর একুশে বইমেলা নিয়ে এখনও কাটেনি অনিশ্চয়তা। বাংলা একাডেমি খোলাসা করে কিছুই জানায়নি। বই ছাপা নিয়েও সিদ্ধান্তহীনতায় আছেন প্রকাশক। তানজিলা খান মিমের রিপোর্ট। ফেব্রুয়ারি মানেই প্রাণের মেলা, পায়ে পায়ে সবার গন্তব্য বইমেলা প্রাঙ্গণ। ক্যালেন্ডারের পাতায় আসছে ফেব্রুয়ারি, কেবল তোড়জোড় নেই সেই আয়োজনের। বাংলা একাডেমি প্রথমে ভার্চুয়াল, পরে সময় পেছানোর কথা বললেও এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেননি আদৌ হবে কিনা মেলা। পাঠকরা প্রশ্ন তুলছেন, সবকিছু যখন চলছে অবাধে, বইমেলার উপর এই খড়ক কেন? বন্ধ তো কিছু নাই, বরং সব খোলা মেলাই হচ্ছে, তো আই থিঙ্ক বইমেলাটা হওয়া উচিত। বইমেলার সাথে সাথে চরম অনিশ্চয়তায় এই খাতের সাথে যুক্ত সব পক্ষ। প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে নিয়ে এলাম, কিন্তু দেখা গেল বইমেলাটি হচ্ছে না। তখন কিন্তু প্রকাশকদের ক্ষতির পরিমাণটা বেড়ে যাবে। লেখকদের দাবি খুব দ্রুতই বই আয়োজনের তারিখ জানানো হোক, স্বাস্থ্যবিধি মেনেই হোক বইমেলা। শুধু বই বেচা কেনা কিন্তু বইমেলা না। বইমেলা মানে সমস্ত বাঙালির একটা আবেগের ব্যাপার। বইমেলা হওয়া উচিত, সেটা যেভাবেই হোক না কেন। মেলা হবে কি হবে না এই দোটানা যখন সবাই, আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক তখন জানালেন বইমেলা বাতিলের সিদ্ধান্ত হয়নি। বইমেলা স্থগিত হয়েছে, বাতিল হয়নি। অদৃশ্য এক ফাঁদে আটকে আছে প্রাণের মেলা। লেখক, পাঠক আর প্রকাশকদের তাই মিনতি, পিছিয়ে গেলেও শেষ পর্যন্ত বইমেলা যেন প্রাণ ফিরিয়ে দেয় বাঙালির মননে। তানজিলা খান মিম, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের পাইকারি বাজারে সরবরাহ বাড়ায় কমেছে সবজির দাম। এই মুহূর্তে বড় বাজারে আছেন সহকর্মী নূর মোহাম্মদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। নূর। জি রাবি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী যে বড় বাজার, এটি একটি পাইকারি সবজির হাট। এখানে সকাল থেকে ক্রেতা বিক্রেতার পদভারে মুখর হয়ে উঠেছে। ভোরের কুয়াশা কাটার আগেই দূর দূরান্তের যারা সবজি নিয়ে আসছেন, বিক্রেতারা ট্রাকে করে, বিভিন্ন যানবাহনে করে এই বাজারে সবজি নিয়ে আসছেন। আর আপনি জানেন যে এই বাজারটি একটি প্রসিদ্ধ বাজার, প্রায় 100 বছরের পুরনো। এই বাজারে অন্তত 50 থেকে 55টি আড়ত রয়েছে, যেখানে যে আড়তগুলোর মাধ্যমে এই বাজারের সবজি বিক্রি হয়। আর আজকে এই বাজারে
বিপুল সবজির সমারোহ রয়েছে, সবজির যোগান বেশি রয়েছে। এখানে বিভিন্ন প্রজাতির সবজি আসছে। এখানে সকাল থেকে ভোরের কুয়াশা কাটার আগ থেকে সবজি এই বাজারে আসতে শুরু করেছে এবং ইতিমধ্যে ক্রেতা বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বাজারের কেনা বেচা। এবং আপনাকে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই বাজারে যে বিশুদ্ধ ফরমালিন মুক্ত এবং জৈব সার দিয়ে যে সবজিগুলো উৎপাদন করা হয়, আপনি জানেন যে কিশোরগঞ্জ একটি সবজির ময়াল, যে সবজির প্রসিদ্ধ রয়েছে। বিশেষ করে এই জেলার করিমগঞ্জ, পাকুন্দিয়া, হোসেনপুর, কটিয়াদি, কুলিয়ারচর সহ বিভিন্ন উপজেলায় যে সবজির মহল রয়েছে, সবজির যে চাষ করে যে এখানে চাষিরা, আর এই ফরমালিন মুক্ত সবজি এই বাজারে তারা ভোরবেলায় ট্রাকে করে নিয়ে আসে। আজকে আপনি সকাল থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা রয়েছে, এরপরও এখানে কুয়াশার মধ্যে এখানে ট্রাক সহ বিভিন্ন ভ্যান সহ বিভিন্ন যানবাহনে করে সবজি এই বাজারে আসছে এবং দূর দূরান্তের ক্রেতারা সবজি কেনাবেচায় ব্যস্ত রয়েছেন। এই বাজার থেকে ঢাকার কাউরান বাজার, রাজশাহী, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে এই বাজার থেকে সবজি যারা ক্রেতা তার বিক্রেতাদের কাছ থেকে সবজি কিনে তারা নিয়ে যান এবং তার এখানে প্রতিদিন অন্তত 60 থেকে 80 লাখ টাকার সবজি বিক্রি হয়। এখানকার যে সবজি আড়ত মালিক তারা যেটি জানিয়েছেন যে এখন সবজির ভরা মৌসুম, বাজারে বিপুল সমারোহ রয়েছে সবজির, যে কারণে দামটা কম রয়েছে। আর এই দাম কম থাকাতে এখানকার যে যারা ক্রেতা, দূর দূরান্তের যারা ক্রেতা যারা কিনতে আসছেন সবজি, তারা খুবই খুশি। কিন্তু কৃষকরা বলছেন যে বাজারে দাম কম হওয়ায় তারা লোকসানের মুখোমুখি হচ্ছেন। তাদের যে সবজি উৎপন্ন করতে যে খরচা, সেটি খরচা বেশি, কাজেই তাদের পোষাচ্ছে না। তারা বলছেন যে সবজির দামটা একটু বেশি হলে তারা লাভবান হবেন। আর এই যে বড় বাজারটি কিশোরগঞ্জের যে নরসিংদী নদীর তীরে একটি প্রায় 100 বছর ধরে এখানকার যারা পুরনো ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে 100 বছর ধরেই ভোর থেকে সকাল 8টা-9টা পর্যন্ত চলে বেচাকেনা। এরপর যারা ক্রেতারা আছেন তারা এখান থেকে সবজি কিনে যানবাহনে করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। আর আজকে এই বাজারে যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সবজির সমারোহ রয়েছে। এখানে রয়েছে টমেটো, আলু, গাজর, সিম, করলা সহ নানা প্রজাতির সবজি আছে। আর যদি আপনি দামের বিষয়ে একটু জানাতে চাই, আজকে যে বিক্রেতারা আমাদেরকে যেটি জানিয়েছেন, এই বাজারে যে সিম বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, ফুলকপি 15 থেকে 20 টাকা কেজি, আলু 15 থেকে 20 টাকা কেজি, মূলা যেটির দাম সবচেয়ে কম 5 থেকে 6 টাকা কেজি বিক্রি হচ্ছে, লাউ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি, বেগুন 10 থেকে 15 টাকা, করলা 40 থেকে 50 টাকা এবং কাঁচামরিচ 40 টাকা কেজি বিক্রি হচ্ছে, টমেটো বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি। আর এই ব্যবসায়ীরা যেটা বলছেন যে বাজারে দাম সবজির আমদানি বেশি, সেই কারণেই দামটা পড়ে গেছে। তবে তারা আশা করছেন যে দাম বাড়বে। আর ঘন কুয়াশা থাকার পরেও সবজির যে সমারোহ, সবজি এখনো এই বাজারে আসছে এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে আরো 1 ঘন্টা পর্যন্ত সবজি আসবে এবং তারা যেটি বলছেন যে এই বাজারে যে প্রসিদ্ধ রয়েছে, ব্যবসার প্রসিদ্ধ রয়েছে, যে সবজির প্রসিদ্ধ রয়েছে এবং তারা বলছেন যে যদি বিক্রেতারা আরো একটু দাম বেশি পায় তাহলে তারা একটু লাভবান হবে। তবে ক্রেতারা বলছেন যে তারা কম দামে সবজি কিনতে পেরে তারা অনেকটাই খুশি। এবং এখানকার ব্যবসায়ীরা আরেকটা যে বিষয় জানিয়েছেন যে এই বড়বাজারটি একটি প্রাচীন বাজার, আর বাজারে এই যে গলিটি দেখা যাচ্ছে, এই গলিটিতেই মূলত সবজি বেচাকেনা হয়। এখানে বাজারের পরিধি বাড়ায়, শহরের পৌরসভার ভিতরের বাজারে শহরের পরিধি বাড়ায় বাজারটি একটি সরু গলিতে পরিণত হয়েছে। এখানে যদি একটা বড় সেট করা যায় তাহলে সবাই খুশি হবে। তো কিশোরগঞ্জের বড়বাজার থেকে এই ছিল সবজি কেনাবেচার সবশেষ। সবজির বাজারের খবর নিয়ে কিশোরগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর মোহাম্মদ। নৈসর্গিক রূপের অপরূপ ভান্ডার রাঙামাটি, তাই তো প্রকৃতি প্রেমীদের কাছে আকর্ষণীয় এক পর্যটন কেন্দ্র। এখানে বিনোদনে বাড়তি মাত্রা দিতে নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে পলোয়েল পার্ক। হেফাজত সবুজের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। প্রায় 2 যুগ আগে 1995 সালে শহরের ডিসি বাংলো পার্কের পাশে গড়ে তোলা হয় রাঙামাটি পলোয়ে পার্ক।
সদ্যবিদায়ী রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমগীর কবিরের সৃজনশীল চিন্তাভাবনায় 2018 সাল থেকে বদলে যায় পুরো পার্কের অবয়ব। কৃত্রিম ঝর্ণা ও কলসি ঝর্ণা পেরিয়ে চোখ আটকে যাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেকি দেখে। পাহাড়ের ওপর থেকে দৃষ্টিকে ছড়িয়ে দেওয়া যায় জলরাশি থেকে মেঘমালা পর্যন্ত। এখানে লেক ভিউ পয়েন্ট, হিল ভিউ পয়েন্ট, ঝুলন্ত সেতু, লাভ পয়েন্ট, ক্যাফেটেরিয়া, আকর্ষণীয় বিভিন্ন রাইড, সুইমিং পুল ও হ্রদের ধারে আকর্ষণীয় কটেজ রয়েছে। পার্কটিতে রয়েছে বৈচিত্র্যময় দৃশ্য, অভিনব ও নান্দনিক নির্মাণশৈলী এটিকে দিয়েছে ভিন্ন মাত্রা। সেতু এবং বিভিন্ন স্ট্যাচু, আরও অনেক কিছু আমার খুব ভালো লেগেছে। এখানে আসলাম, আমার ফ্যামিলির মেম্বাররা সবাই খুবই ভালো লাগছে। কাপ্তাই লেকে নৌ দুর্ঘটনার শিকার আলাউদ্দিন রিমা দম্পতির ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তৈরি করা হয় লাভ পয়েন্ট। ভালোবাসার মানুষের জন্য একটা তালা ঝুলিয়ে চাবিটাকে লেকে ফেলে দিতে পারেন। কর্তৃপক্ষের দাবি, পলয়ে কটেজ ইতোমধ্যে রাঙামাটির সবচেয়ে সুন্দর কটেজ হিসেবে দেশ বিদেশে সুনাম অর্জন করেছে। এই পার্কের সব সিজনে এবং সব বয়সী পর্যটকদের জন্য প্রযোজ্য হবে এই ধরনের রাইডস এখানে আসবে। প্রথমে প্রতি টিকিট 2 টাকা থাকলেও এই পার্কটিতে বর্তমানে 30 টাকার টিকিটের বিনিময়ে সৌন্দর্য উপভোগের সুযোগ রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। সাগর নদী আর সবুজ বন ঘেরা মনপুরায় পর্যটকদের জন্য নতুন আকর্ষণের স্থান দক্ষিণা হাওয়া সি বিচ। ম্যানগ্রোভ বাগান পর্যটকদের কাছে যেমন আকর্ষণীয়, তেমনি মুগ্ধ করে বনের মধ্যে চিত্রা হরিণের ছুটে চলা। দিনভর আকাশে লাল আভা ছড়াতে ছড়াতে পশ্চিম আকাশে মুখ লুকানোর দৃশ্য। তাই শীতের শুরু থেকেই দূর দূরান্ত থেকে ছুটে আসছেন প্রকৃতি প্রেমীরা। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। দল বেঁধে গান আর হৈহুল্লোড় করে আনন্দ উল্লাস ভোলা জেলা সদর থেকে ঘুরতে আসা বন্ধু মহলের। বিশাল জলরাশি আর 3 দিকে সবুজ বাগানে ঘিরে রাখা দক্ষিণা হাওয়া সি বিচটি যেন ইট পাথরের শহুরে বাসিন্দাদের জীবনে এনেছে আনন্দের ঢেউ। সাইক্লিং আর খেলাধুলায় সময় কাটাচ্ছেন তরুণরা। কেউ নিজেকে ক্যামেরায় ফ্রেম বন্দি করছেন, অনেকেই মেঘনায় ঘুরছেন নৌকা আর স্পিড বোটে। এক পাশে নদী, আরেক পাশে আপনার কেওড়া গাছ, আরেক পাশে শরিং দেখানো বাগান, অনেক সুন্দর একটা পরিবেশ আছে। এখানে পর্যটকদের জন্য কিছু রেস্টুরেন্টের দরকার, বীজ দেখার সুযোগের জন্য। এই জায়গাকে যদি আরো উন্নত করা যায়, আর একটু পরিচিত করা যায়, তাহলে অনেক সম্ভাবনাময় একটা জায়গা। মাত্র কয়েক মাস আগে জেগে ওঠা বৃষ্টিতে পর্যটকদের জন্য করা হয়েছে রেস্টিং বেঞ্চ, ছাতা, গোলঘর সহ বিভিন্ন সুযোগ সুবিধা, যা নিশ্চিতে কাজ করছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সৌন্দর্য দেখে খুশি হলেও যাতায়াত ও আবাসন সংকটে পড়তে হচ্ছে পর্যটকদের। তাই সুযোগ সুবিধা বাড়ানোর দাবি স্থানীয় জনপ্রতিনিধির। কিছু জিও ব্যাগ বস্তা ফেলে নদী ভাঙন থেকে সি বিচটা যাতে নষ্ট না হয় সেটা দ্রুত বাস্তবায়ন করার জন্য জোর অনুরোধ জানাচ্ছে। আমরা চাচ্ছি এখানে থাকার হোটেল আর রাস্তাটা যেন হয়ে যায়, তাহলে পর্যটকের সংখ্যা আরো বাড়বে। আর পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি পর্যায়ক্রমে উন্নয়নের কথা জানালেন সংসদ সদস্য। পর্যায়ক্রমে এই বীজকে পর্যটকদের নাগরিক সুযোগ সুবিধার জন্য যা যা কিছু দরকার তার সবকিছু ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করব। বছরে লক্ষাধিক পর্যটক মনপুরায় বেড়াতে আসেন, তবে এবার ডিসেম্বরের 1 মাসেই 50,000 মানুষ ঘুরতে এসেছেন। সময় সংবাদ, ভোলা। ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দ্বিতীয় ধাপে দেশের 7টি পৌরসভায় কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শুরু। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভ্যাকসিনের দাম নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একটি মহল। সর্বনিম্ন দামে পাবে বাংলাদেশ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। আস্থা অর্জনে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ। 20,000 টাকা বিজ্ঞাপন কর আদায় মাত্র 800 টাকা। 100 কোটি টাকা রাজস্ব ক্ষতির অভিযোগ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। উত্তর নেই সাবেক মেয়র খোকনের কাছে। সাতক্ষীরায় আমার বাড়ি আমার খামার প্রকল্পের 1,27,00,000 টাকা আত্মসাতের অভিযোগ। প্রকল্পের সদস্যদের নামে ঋণ দেখিয়ে আত্মসাৎ করেছেন কর্মকর্তারা। এবং আমদানির উদ্যোগে লাগাম পড়েছে চালের দরে। গত 10 দিনে 2 দফায় দাম কমেছে বস্তায় 50 টাকা। নেই ধান সংকটের অজুহাতও। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।